Tap Send. Yeah. Tap Send. Dada Taka Patan to Bangladesh. Tap Send. Tap Send. Used for great exchange rates. Tap Send. Tap Send. Just করে নিন ডাউনলোড Tap Send. তাড়াতাড়ি ঝটপট Tap Send. খালা ইউজ করা খুব সোজা Tap Send. Tap Send. বাংলাদেশে বি ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য জাস্ট ডাউনলোড করুন আর Tap Send. Tap Send. Send more, spend less. সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্রিটিশ বাংলা নিউজ টিভির লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মজিবুর দফতরি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের টকশোর বিষয়বস্তু হচ্ছে আমলাতন্ত্র ও দুর্নীতি। প্রধানমন্ত্রীকেও ছাড় দিলেন না তারা। আর আজ আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনজন বিশিষ্ট ব্যক্তি। তারা হচ্ছেন অধ্যাপক আব্দুল মান্নান, জনাব সেলিম সামাদ এবং জনাব জেডাই খান পান্না। তো আমাদের যে আজকের অতিথি আছেন তারা প্রত্যেকেই সুপরিচিত, তারপরও তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাদেরকে আমি বলছি। অধ্যাপক আব্দুল মান্নান, তিনি হচ্ছেন অধ্যাপক, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, ইউল্যাব। তিনি ইন্টারন্যাশনাল বিজনেসের প্রফেসর এবং সাবেক চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি ডিন, চিটাগং বিশ্ববিদ্যালয় এবং চিটাগং বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর। তিনি অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ এবং স্ট্যান্ডিং কমিটি অব দ্য ভাইস চ্যান্সেলর্সের নির্বাচিত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আরও অনেক দেশীয় বিদেশি শিক্ষা বোর্ডেও দায়িত্ব পালন করেছেন। তিনি লেকচারার হিসেবে কাজ করেছেন পুলিশ স্টাফ কলেজে, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে, বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং অ্যান্ড স্টাফ একাডেমিতে এবং অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, বাংলাদেশ নেভাল একাডেমিতে এবং এরকম আরও অনেক দায়িত্ব, তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক আব্দুল মান্নান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আর জনাব সেলিম সামাদ একজন অনুসন্ধানী রিপোর্টার এবং প্যারিস ভিত্তিক সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর বাংলাদেশ প্রতিনিধি। তিনি মিডিয়া অধিকার নিয়ে কাজ করেন। এজেন্ডা সেটিং জার্নালিজমের স্বীকৃতি স্বরূপ তিনি যুক্তরাষ্ট্রের অশোকা ফেলো এবং হিউম্যান রাইটস ওয়াচের হেলম্যান হ্যামেড পুরস্কার লাভ করেছেন। রিপোর্টার হিসেবে তিনি কাজ করেছেন টাইম, ইন্ডিয়া টুডে এবং আউটলুক ম্যাগাজিনেও। তিনি পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা এবং ইরাক যুদ্ধের উপরও রিপোর্টিং করেছেন। জনাব সেলিম সামাদ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আছেন জেডাই খান পান্না। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের বারবার নির্বাচিত সদস্য। জনাব খান পান্না আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ব্লাস্টের ট্রাস্টি হিসেবেও। তিনি সমাজতন্ত্র এবং আদর্শভিত্তিক রাজনীতি ও সবার জন্য মানবাধিকার বিশ্বাসী। জনাব খান পান্না ৭৫ পরবর্তীতে জেল খেটেছেন ২ বছরের উপরে। তার বিরুদ্ধে মামলা হয়েছিল ১৭টি। একটি আদর্শ ভিত্তিক ও গণমানুষের সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার জন্য তিনি আইনকেই পেশা হিসেবে বেছে নেন। জনাব জেডাই খান পান্না, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জন্য বিশেষ আশ্রয়ন প্রকল্প হাতে নিয়েছেন। প্রথম দফায় ৬৬,০০০-এরও বেশি মানুষকে ঘর করে দেয়া হয়েছে। দ্বিতীয় দফায় আরো ১ লক্ষ ঘর তৈরি করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এই ঘর তৈরির ব্যবস্থা করেছে সরকারি ব্যবস্থাপনায়। সরকারি খাস জমির উপরে আধা পাকা ঘর, ২% জমি সহ প্রত্যেকটা ঘরে ২টি করে রুম, রান্নাঘর, বারান্দা এবং টয়লেট রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১,৭১,০০০ টাকা, বর্তমানে যা ২ লাখ টাকায় উঠে এসেছে। নির্মাণ সামগ্রী নিম্নমান, ইট, রড, সিমেন্ট ব্যবহারে অনিয়ম,
ঘুষ, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এই প্রকল্পে অনেক। বিভিন্ন জেলা থেকে নিম্নাঞ্চলের ঘর নির্মাণ করা হয়েছে, যার ফলে এই বর্ষার সিজনে জলাবদ্ধতা আছে সব ঘরের আশেপাশে বা ঘরের মধ্যেও। নির্মিত ঘরের মান এটা খারাপ। কয়েক মাসের মধ্যে ধসে পড়েছে অনেকগুলো ঘর, দেয়ালে দেখা দিয়েছে কোথাও কোথাও ভাঙন, কোথাও পিলার ভেঙে পড়েছে, ফ্লোরে নিম্নমানের কাজ সহ এরকম অভিযোগ অনেক। এই প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রধান হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনওগণ। অনেক ইউএনও অনিয়ম, দুর্নীতি করেছেন বা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। অভিযোগের সত্যতা মেলায় 5 জন ইউএনও এবং এসি ল্যান্ড পদমর্যাদার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। নিম্নমানের কাজ ও ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগে 36 উপজেলায় প্রকল্প সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত চলছে বলে মিডিয়া রিপোর্টে প্রকাশ। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে অনুমান করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অনিয়ম ও দুর্নীতির দায়ভার কার? আমরা এখন প্রশ্ন পর্বে আমাদের বিশেষ অতিথিদের কাছে চলে যাব। দর্শক শ্রোতা, আমাদের অতিথিদের কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ব্রিটিশ বাংলা নিউজ টিভির ফেসবুক ও ইউটিউব লাইভের কমেন্ট সেকশনে গিয়ে তাদের কাছে সরাসরি প্রশ্ন রাখতে পারবেন, তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে জনাব অধ্যাপক আব্দুল মান্নান সাহেবের কাছে। সেটি হচ্ছে, গৃহহীনদের জন্য বিশেষ আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত ছিলেন আমলাগণ। নির্মাণের পরই ভেঙে পড়েছে আশ্রয়ন প্রকল্পের অনেক ঘর, এর দায়ভার কার? ধন্যবাদ। আমি অনুষ্ঠানের শুরুতেই যে আশ্রয়ন প্রকল্প নিয়ে আমরা কথা বলতে আজকে এখানে সমবেত হয়েছি, সে আশ্রয়ন প্রকল্পের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মুজিব জন্ম শতবর্ষের প্রাক্কালে আমি জাতীয় দুটো কমিটি আছে, তার একজন সদস্য, জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির সদস্য। এবং সেই কমিটিতে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর এটা একটা ড্রিম প্রজেক্ট। ওনার অনেকগুলো ড্রিম প্রজেক্ট আছে এই মুজিব বর্ষে এবং 50 বছর বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে। তার একটি হচ্ছে মুজিব বর্ষে তিনি ঘোষণা করেছেন যে আমি চাই না বাংলাদেশে কোনো গৃহহীন মানুষ থাকবে। একটি স্বাধীন দেশে গৃহহীন মানুষ থাকাটা এটি কোনো সম্মানের বিষয় না। তিনি তার জন্য একেবারেই শুরুতেই ঘোষণা দিয়েছেন, টাকা বরাদ্দ রেখেছেন এবং বলেছেন যারা যারা এই গৃহহীন আছে, জমিও নাই, বাড়িও নাই, কিছুই নাই, জমি থাকলে বাড়ি নাই, আমি সকলকে একটা আশ্রয়স্থল করে দিব, একটা ঠিকানা করে দিব। এগুলি সব ঠিকানাবিহীন, কি বলে যে বাংলাদেশের নাগরিক বলে নিজেদের পরিচয় দেয়, কিন্তু যার কোনো ঠিকানা নাই তিনি নাগরিক হলেও বা কি, না হলেও বা কি। সো আমি মনে করি যে এটা একটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটা ড্রিম প্রজেক্ট ছিল। সেই জন্য তিনি, যেটি হয় সরকারে এই কাজগুলোর দায়িত্ব একটা প্রকল্প তৈরি করা হয় এবং সেই প্রকল্প তৈরিতে সাধারণত আমি যেহেতু একাধিক বড় বড় প্রকল্পের সাথে মঞ্জুরি কমিশনে জড়িত ছিলাম, এই প্রকল্প তৈরি করার সময় অনেক স্টেক হোল্ডার্সদেরকে সাথে নেওয়া হয় এবং তাদের কি দরকার, কি প্রয়োজন সেগুলোকে ইনকর্পোরেট করার একটা চেষ্টা করা হয়। কিন্তু এই প্রকল্পটার মধ্যে দেখা গেছে যে এই প্রকল্পটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা বাস্তবায়নের প্রকল্প তৈরি এবং প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তারা ছিলেন সরকারি কর্মকর্তা, যাদেরকে আমরা সাধারণ ভাষায় বলি আমলা, ছোট আমলা, বড় আমলা, মাঝারি আমলা। আমি সাধারণ কথায় বলতে চাই, তারা ছিলেন সরকারি কর্মকর্তা, সরকারি কর্মচারী, জনগণের সেবক, রাষ্ট্রের কর্মকর্তা। তাদের দায়িত্ব হচ্ছে, এটা সব দেশেই, আমলা ছাড়া কোনো দেশ নাই, কিন্তু বিশ্বের যে কোনো দেশ, আপনি যে কোনো প্রান্তে যান, আমলা আছে, কোনো দেশে এক নামে আছে, কোনো দেশে অন্য নামে আছে। কিন্তু ব্যুরোক্রেসি এবং ব্যুরোক্র্যাট এবং ব্যুরোক্রেটিক প্রসিডিওর, এই তিনটা শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি যেটা বলতে চাই, রাষ্ট্রের কর্মচারী মানে হচ্ছে হি ইজ এ ব্যুরোক্র্যাট। ওকে, তিনি যার
যার অধীনে দায়িত্ব পালন করছেন তার যে সচিব সেটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে তার। তো যাদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছিল তারা সকলেই রাষ্ট্রের কর্মকর্তা বা কর্মচারী, অফিসার্স অফ দ্য স্টেট। তো মাননীয় প্রধানমন্ত্রী তাদের উপর আস্থা রেখে কাজটি দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম দফায় মাননীয় প্রধানমন্ত্রী 70,000 গৃহহীনকে গৃহ দিয়েছিলেন, 70,000। এটি দেশে এবং দেশের বাইরে ভূয়সী ভাবে প্রশংসিত হয়েছিল। তার কারণ হচ্ছে এরকম ঘটনা বিশ্বে অনেক বড় বড় ধনী দেশও এটা করতে পারে নাই। বাংলাদেশ বেশ কিছু যুগান্তকারী কাজ করেছে, তার মধ্যে এটি ছিল একটি। দ্বিতীয়ত, যে এই কাজটি শুরু থেকে প্রকল্প প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন সবগুলি ছিল রাষ্ট্রের কর্মকর্তাদের অধীনে। এখন খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সপ্তাহ 2-3 সপ্তাহ ধরে দেখছি যে বিভিন্ন জায়গায়, সম্ভবত 22 কি 23টি জেলায়, বিভিন্ন উপজেলায় যে ঘরগুলি করা হয়েছিল তার অধিকাংশ হয় ফাটল ধরেছে, না হলে সম্পূর্ণ কোল্যাপস করেছে, না হলে পানির নিচে চলে গিয়েছে। এই যে ঘটনাটি ঘটলো, আমরা তো কোন কর্মকর্তা বা কোন ইউএনও এটার দায়িত্বে ছিলেন ওটা 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 আমাদের কাছে যত না মুখ্য, সবচেয়ে বড় মুখ্য হচ্ছে এটার কারণে মাননীয় প্রধানমন্ত্রী কে যে তারা একেবারে ছাড় দেন নাই, ওনাকে পর্যন্ত তারা জনগণের সামনে একটা অপ্রস্তুত, বিব্রতকর অবস্থায় ফেলেছেন। আমি বলি যে দায়িত্ব যদি আপনার পিন পয়েন্ট করতে হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এটি যারা বাস্তবায়ন দায়িত্ব ছিলেন, যাদেরকে বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বটি দিয়েছিলেন, তাদেরকেই নিতে হবে। সুতরাং এখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন ছিল, আপাতত এই মুহূর্তে বলতে পারি, আজকের দিনে বলতে পারি, সেই স্বপ্নটা একটু হলেও বা বড় হলেও ডেন্টেড হয়েছে, এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আপনি বলেছেন যে ওএসডি করা হয়েছে, আমার কাছে ওএসডি করাটা খুব বেশি কিছু মনে হয় না, এটা পুলিশের ওই ক্লোজ করার মতন আর কি। তারপরে কি হবে ইউ নেভার নো। ওএসডি করার অবস্থায় হয়তো কেউ এই দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল দেশ ছেড়ে ওই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া চলে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে জনাব সেলিম সামাদের কাছে। কেউ কেউ আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের আলাদা শ্রেণী বা গোষ্ঠী হিসেবে দেখেন, কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় বা মাঠ পর্যায়ে আমলাগণ এক বা অন্যভাবে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের ঘরের সন্তান। তারা অনেকেই পারিবারিক এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কতটা সহজ বা কঠিন হতে পারে সরকারের পক্ষে, এই বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে আমাকে এই বিষয়ে আলোচনা করার জন্য। আমি একটু সামান্য প্রফেসর আব্দুল মান্নানকে বলছেন কমপ্লিমেন্ট করে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। সেটা হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে 73 সনে প্রথম বঙ্গবন্ধু ভূমিহীনদেরকে বা যাদের ভূমিহীন শব্দটা গৃহহীনদেরকে তাদের জন্য ম্যাসিভ একটা প্রকল্প হাতে নিয়েছিলেন। সেটা হলো মিরপুরে। আমি মিরপুর মনে হয় যে ঢাকার পাশেই, ঢাকার মধ্যেই এখন কি মিরপুর, মানে একসময় অবাঙালিদের জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার করা হয়েছিল সারবর্দী সাহেব। সেখানে বঙ্গবন্ধু উনি সবাইকে, সেই সময় মূল্য হলো 12,000 টাকা, মানে একটা গৃহ। সেই গৃহ 1 বছর নয় 10 বছর 20 বছর বিভিন্ন রেজিম আসছে, সেই বাড়িগুলো যাই হোক একটা এখন বেচা কেনা হয়ে গেছে। ওই বাড়িগুলো এখন কোনো গৃহহীনদের হাতে নেই, ওরা বহু আগে বিক্রি হয়ে ওখানে বিশাল, আপনি যদি যান মিরপুর 6 নম্বরে আপনি দেখতে পাবেন রাস্তার উপরে বা ভিতরে রাস্তার মধ্যে ওখানে সব বিশাল বিশাল দালান হয়ে গেছে, মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে। কেউ আবার পাশেরটা নিয়েছেন, তার পাশেরটা নিয়েছেন, নিয়ে তো 5 কাঠা বা 4 কাঠার মধ্যে এটা করেছেন। আমি সেটা হচ্ছে কি যে দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে কিন্তু তারা যে ওখানে যে বাকি জীবন কাটাবেন সেটা কিন্তু কোনো গ্যারান্টি কিন্তু নাই। আমি আরেকটা আসছি, এরশাদ সাহেবের কথা আপনারা অনেকেই জানেন। তারপরে জিয়া রহমান কি করলো, সারা বাংলাদেশে যত ভূমিহীন বা গৃহহীন তাদেরকে নিয়ে পারবো চট্টগ্রামে পাঠিয়ে দিল, মানে মিলিটারি থেকে দায়িত্ব দিল এদেরকে রিহ্যাবিলিটেট করো। তারা ওখানে যে কি করেছেন এটা আপনারা সবাই জানেন। ওখানে যে এখন সংঘাত
সংঘর্ষ, এবং তাদেরকে প্রোটেক্ট করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে প্রোটেক্ট করবে। এবং তারা প্রোটেক্ট করতে গিয়ে পাহাড়িদের বাড়ি ঘর, তাদের জমির জায়গা, তাদের কলার যে বাগান, আনারসের বাগান, বিভিন্ন ঝুম, সেখানে তারা লুটপাট করতো এবং তাদেরকে উল্টা আরো গৃহহীন করে দিল। আসেন আপনি এরশাদের আমল একটা, আমি মনে করি যে যুগান্তকারী উনি একটা পলিসি করেছিলেন। এটা মনে হবে যে আমি ওনার প্রশংসা করছি, কিন্তু যেটা ভালো সেটা আমি প্রশংসা করতেই হবে। উনি কিন্তু একটা ভূমিহীনদের জন্য একটা জাতীয় একটা পলিসি তৈরি করে, এবং পলিসিটা অল স্টেক হোল্ডার কিন্তু ওর মধ্যে ইনভলভ। ওখানে কিন্তু একজন কেউ দায়িত্বে নেই, কোনো আমলা বা কোনো পলিটিশিয়ান, কোনো স্থানীয় কোনো নেতা নেত্রী, তারা ওখানে দায়িত্ব ছিল না। অল স্টেক হোল্ডারদের করে নেওয়া হয়েছে, এবং ভূমিহীনদেরকে উনি পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে প্রকল্প দিয়েছিল, এবং ব্রিটিশ গভর্নমেন্ট ওখানে সাহায্য করেছিল, তারাও এক্সপার্ট পাঠিয়েছিলেন, কনসালটেন্ট পাঠিয়েছিলেন। তাই ওটা নিয়ে এটা, যেমন ওখানে একটা ছোট্ট একটা আইন ছিল, আইনটা খুবই ইন্টারেস্টিং, যে একটা ভূমিহীন কৃষকের পরিবারকে যাকে দেওয়া হয়েছে, ওখানে দুইটা ইস্যু। প্রথম কথা হলো যে যার নামে দেওয়া হয়েছে ওখানে কিন্তু দুজনের নামে, হাজব্যান্ড এবং ওয়াইফ, দুইজন হলো পার্টনার। এখানে কিন্তু একজন পার্টনার, একজন নামে দেওয়া হয়নি, ওখানে দুজনের নামে দেওয়া হয়েছে। তাতে হচ্ছে কি, এবং ওখানে কিন্তু শর্ত লেখা আছে, যদি কোনো কারণে হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স করে অথবা আর একটা সংসার উনি যদি শুরু করেন, তাহলে কিন্তু উনি কিন্তু জমি হারাবেন। ওই জমি কিন্তু ওর ওয়াইফের নামে অটোমেটিক্যালি সিস্টেমটা ওইভাবে করা। যারা স্টেক হোল্ডার, যারা কমিটিতে দায়িত্বে আছেন, ওই কমিটির মধ্যে হেডমাস্টারও আছেন, ওই যে স্থানীয় হেডমাস্টারও আছেন, মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল, মুক্তিযুদ্ধের থেকে ওরা বিভিন্ন স্টেক হোল্ডারকে নিয়ে লোকাল কমিটি করা হয়েছে। আবার একটা ডিস্ট্রিক্ট কমিটি, একটা ন্যাশনাল কমিটি আছে। এইরকম একটা কিন্তু যুগান্তকারী একটা কিন্তু ন্যাশনাল। এখন যেহেতু উনি একটা স্বৈরাচারী সরকার, স্বাভাবিকভাবে এইটা অনেকেই এখন এই আলোচনা করতে চায় না। এবং প্রথম কথা হলো যে ওই প্রজেক্টটা এক অর্থে কিন্তু এখন বাতিল হয়ে যায়। মানে স্বাভাবিক খালেদা জিয়া তার উপরে রাগ জেনারেশনের উপরে, যে কারণে খালেদা জিয়ার সময় এটা উনি ওটাকে মানে কি বলবো, ডিলিট, সব থেকে বেশি ওরা ডিলিট বাটন টিপে ওটা উনি ইয়ে করে দিলেন। যাই হোক, আপনি এবং এখন আসেন, আমি মাঝখানে আর ইয়ে করলাম না, আসেন হলো ইয়েতে, এখন হলো নতুন এই সরকার, শেখ হাসিনার সরকার, সে এটা করতে চেয়েছে। যাদেরকে দিয়েছে তাদেরকে কিভাবে যাচাই বাছাই করেছে, সেটা যাচাই বাছাই করার ট্রান্সপারেন্সিটা খুব দুর্বল। এটা একাধিক পত্রিকা কিন্তু অলরেডি উঠে এসছে। দুর্বল মানে ট্রান্সপারেন্সি, কাকে দিচ্ছেন, আপনি কি ভূমিহীন, হু হ্যাজ আইডেন্টিফাইড, আমাকে আইডেন্টিফাই করলো কি যে আমি ভূমিহীন বা আমি গৃহহীন, এটা কে আইডেন্টিফাই? এখানে কিন্তু ট্রান্সপারেন্সি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ছিল না। এক, দুই নম্বর হলো যাদেরকে এই কাজ দিয়েছেন, সেটা প্রফেসর আনান সাহেব ভালো বলেছেন, যে এখন যারা এটা করেছেন আপনি একতরফাভাবে আমলাদেরকে বকাঝকা করবেন, তাদেরকে আঙুল তুলে দেখাবেন, এর মধ্যে কিন্তু এখানেও কিন্তু একটা কমিটি আছে। এই কমিটির বাস্তবায়ন করার দায়িত্ব হলো টিএনও বা ইউএনও, সেটা বুঝলাম। কিন্তু যারা সাইট সিলেকশন করার কথা, যেই সব স্থানীয় লোকরা, কারণ টিএনও তো আর ওই লোকাল লোক না, উনি তো স্থানীয় লোক না, উনি তো যেখান থেকে বাইরের থেকে আসছেন, মানে উনি 2 বছর 3 বছর চাকরি করতে গেছেন, তারপরে উনি ডিসি হবেন বা অমুক হবেন, সেটা তো তার তো ওই স্বপ্ন থাকে, উনি তো ওই দিকে তাকিয়ে থাকেন। তার এই লোকাল এখানে কি হলো না, এটা কি খাস জমি? যেমন একটা টিএনও সে বলেছেন যে আমরা বহু মানে খাস জমি খুঁজে পাই নাই, আমরা ওই জলাশয়ের মধ্যে, ওই হাওরের মধ্যে যে একমাত্র খাস জমি পেয়েছি, তাই ওটা ওখানে করা হয়েছে। ওটা কোনো ব্যাপার না, বৃষ্টি শেষ হয়ে গেলে ও আবার ওখানে পানি সরে যাচ্ছে। এটা হলো তার সহজ ব্যাখ্যা। আমার কথা হলো যে নিশ্চয়ই এই কথা বলার জন্য তা ওখানে যারা স্থানীয় যারা লোক, যারা ওই সাইট সিলেকশন, খাস জমি কি ওই হাওরের ওইটাই খাস জমি, তখনকার স্থানীয় সবাই তো টহল করে আছে। আমি একটা কথা বলি, আপনি জানি না এটা করবেন কিনা, অক্সফ্যাম সেই সময় বাংলাদেশ সরকারের সাথে একটা বড় ধরনের একটা প্রজেক্ট লঞ্চ করেছিল, এবং অক্সফ্যামের একটা টিম বা অক্সফ্যামের কনসালটেন্ট, তারা সচিবালয়ে বসতো, মিনিস্ট্রি অফ ল্যান্ডে বসতো। আমি ওখানে একাধিকবার গেছিলাম, ওখানে একটা ল্যান্ড কমিশন করা হয়েছিল। বিশ্বাস করেন যে তাদের থেকে আমি একটা জিনিস জানতে পেরেছি, যেটা নিয়ে আমি তখন পত্রিকায় মানে নিউজ করেছিলাম। অবশ্যই এটা ইংরেজি কাগজ বলে স্বাভাবিক, ইংরেজি কাগজের এমনি আপনার রিডারশিপ অনেক কম, বাট
ওই পত্রিকা খুব যত্নের সাথে নিউজটা করেছিল। নিউজটা হলো যে যে ওরা একটা ল্যান্ড কমিশন, ওরা যে খাস জমি আইডেন্টিফাই করেছে সারা বাংলাদেশে, ওরা আইডেন্টিফাই করেছে খাস জমি কার কাছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে। যেমন বাঁধের জন্য ওরা নিয়েছিল, পরে বাঁধ ভেঙে গেছে, বাঁধ আর করে নাই, রেলওয়ে, এরকম মানে করে সারা বাংলাদেশে ওরা হিসাব করে বের করলো যা খাস জমি যা আছে তা যদি সুষ্ঠুভাবে বন্টন করা হয় উইথ অনেস্টি, উইথ ট্রান্সপারেন্সি, তাহলে বাংলাদেশের তামাম ভূমিহীনদেরকে রিহ্যাবিলিটেট করা সম্ভব। তামাম মানে যারা এখন ভূমি হয়েছে তাদেরকে রিহ্যাবিলিটেট করা সম্ভব। তার হিসাব করে বের করেছে, এবং হিসাবটা কিন্তু মানে এটা হলো শুধু সরকারের হাতে যেসব কাজ জমি, মানে ধরো রেলওয়ে বললাম তো, রেলওয়ে, ওয়াটার বোর্ড, এরকম বিভিন্ন আপনি হেন কোনো আপনি ওয়াসের কাছে কিন্তু প্রচুর খাস জমি পড়ে আছে। এই যে খাল টাল যেগুলো ঢাকা শহরে দিয়েছিল, যেগুলো দখল হয়ে গেছে, বিল্ডিং বানিয়ে ফেলেছে, এটাও কিন্তু খাস জমি। এই খাস জমি আপনি বাংলাদেশের খাস জমি অনলি 5% মানুষ, বাংলাদেশের 5% মানুষ বাংলাদেশের পুরো খাস জমি তাদের দখলে। তারা এটা ভোগ করে, তারা এটার উপরে খবরদারি করে, তারা এটা ক্ষমতা দেখান, এবং ওটার থেকে যে আয় উন্নতি হয় সেটা নিয়ে তারা রাজনীতি করে। এখন সমস্যা হয়ে গেছে কি, খাস জমিটা যেহেতু এটা পৈতৃক না, যেখানে এখানে বিনা 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 পরিশ্রমে বিশাল একটা জমি পেয়েছেন, এই খাস জমি নিয়ে ওগুলো আলাদা কথা। সেই যারা চর জাগে সেখানে লাঠিয়ালরা কাজ করে, সেটা আরেক জিনিস। আমার কথা হলো যে খাস জমি অলরেডি যেটা প্রোভেন খাস জমি, সেই খাস জমি যেখানে আছে সেখানে একটা খাস জমি নতুন করে খুঁজতে হবে কেন? হাওর বলেন, পাওয়ার বলেন, ওই জলাশয় বলেন, অমুক বলেন, এইসব জায়গায় করতে হবে। এবং বহু জায়গার টিএনওরা খাস জমি খুঁজেই পায় নাই, পত্রিকা রিপোর্ট পায় নাই। ওরা জানিয়েছে যে আমার খাস জমি খুঁজে পাচ্ছি না, খাস জমি করতে হলে উচ্ছেদ করে করতে হবে। উচ্ছেদ করো, উচ্ছেদ প্রাইম মিনিস্টারের উইশ যে উনি ওরা করবেন। কার ই আছে যে তার হ্যাডম আছে যে ওই খাস জমি থেকে তাকে মানে উচ্ছেদ করা যাবে না। এটা হচ্ছে কি ক্ষমতার দাপট। এখন যেখানে ক্ষমতার সাথে রাজনীতি জড়িত, রাজনীতির সাথে সরকারের একটা বিশাল অংশ মানে রুলিং পার্টি যেখানে জড়িত, এবং তার সাথে তার একটা বিশাল একটা হলো কি বলবো আমি, হেঞ্চম্যান, মানে যারা সরকারের ওই রাজনৈতিক নেতাদের সাথে, এবং যারা যে প্রতিনিয়ত যারা সাংবাদিকদেরকে পিটায়, তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে করে, তারা ক্ষমতাবান, এবং তারা এগুলো দেখাচ্ছেন যারা পারে বিভিন্ন মিথ্যা মামলা করে মানুষকে করা, দমন নিপীড়ন করা, এবং খুঁজে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড হলো যে উনি খাস জমির কিন্তু মালিক, খাস জমি দখল করে বসে আছে। জি ধন্যবাদ সেলিম সামাদ ভাই। আমরা পরবর্তীতে আবার প্রশ্নে আসবো আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে জনাব জেডাই খান পান্নার কাছে। সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যার মধ্যে রয়েছে যেমন লঘুদণ্ড, যেমন তিরস্কার, পদোন্নতি স্থগিতকরণ, অবনমিতকরণ, এবং গুরুদণ্ড আছে যেমন বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি হতে অপসারণ বা বরখাস্তকরণ। দোষী সাব্যস্ত সাপেক্ষে এসব কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় এবং অন্যান্য কি কি আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? যে আপনি আনমিউট করে নেন প্লিজ, যেটা খান পান্না ভাই। জি ধন্যবাদ। দুর্নীতির বেলা কিন্তু যাই থাক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সমস্ত আইনই আছে। ফর এক্সাম্পল দুর্নীতি দমন আইন আছে, দুর্নীতি দমন যেটা 47 সালে সেটাও আছে, এবং বর্তমানে যেটা 2004 সালে সেটাও আছে, এবং এগুলোর কিন্তু প্রয়োগও চলছে। কোথাও কোনো বাধা নাই। বাধা একটা জায়গায় আছে, বাধা না, এটা বলা যায় যে প্রসিডিউরাল সিস্টেম। সেটা হলো যে কর্তৃপক্ষের একটা অনুমতি নিতে হয়, কোর্টে মামলা করতে হলে কোর্ট সেই অনুমতি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না পায় তাহলে ধরে নিতে হবে যে অনুমতি পেয়ে গেছে। এখন পর্যন্ত আমার জানা মতে কোথাও কোনো সরকারি কর্মকর্তা কিন্তু দুর্নীতির অভিযোগ আসলে পরে তিনি যে রেহাই পেয়েছেন কোর্টে আসার পর, বা এই আইনগত কারণে কোনো পেয়েছেন সেটা না, তার ফেস করতে হয়েছে। এখন আইনের একটা ব্যত্যয় আছে, ফাঁক আছে এখানে।
প্রচুর ফাঁক আছে, সেই ফাঁক দিয়ে যদি বের হয়ে যায় তাহলে তো করার কিছু নাই। একটা বিষয় আমি বলি, আমরা বের হয়ে মামলা সেই এফআইআর এবং তদন্ত রিপোর্ট যদি এটা কন্ট্রাডিক্টরিতে হয় তাহলে তো সে খালাস হবেই। এবং এফআইআর করার একটা কিন্তু আদালতে নাই, এটা কেবলমাত্র যথাযথ কর্তৃপক্ষের আছে। যেমন দুর্নীতি দমনের বেলা পুলিশেরও নাই, সেটা দুর্নীতি দমন কর্তৃপক্ষ করে। তো সেইভাবে যে এই প্রধানমন্ত্রীর স্বপ্ন নিয়ে যারা দুর্নীতি করে যাচ্ছেন, কোনো আইন নাই। দুনিয়ার সব জায়গায় আমলা আছেন, যেটা মান্নান ভাই বলছেন, আমি স্বীকার পাই, কিন্তু সেই আমলা আর চোর এই দুটোর ভেতর পার্থক্য আছে। এটা চোর, তো চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এটা নেওয়া হবে, এটা আমি নিশ্চিত যে যেভাবেই হোক নেওয়া হবে। এবং প্রধানমন্ত্রী বলছেন রেহাই দেওয়া হবে না। এবং আমরাও নিশ্চিত এই কারণে যে প্রধানমন্ত্রী যাদেরকে বিশ্বাস করেছিল, সেই ইউনো টিএনও বা যারা যারা এই আমলা, তারা যে বিশ্বাসের আপনি কি শুনতে পাচ্ছেন? যেটাই না, জি বলেন, জি বলেন। ওইভাবে সাময়িকভাবে কিন্তু উত্তরণ করা যায়, এটা দীর্ঘস্থায়ী হয় না, দীর্ঘস্থায়ী হয় না। এটা সেই জনগণ এবং রাজনীতি নির্ভর হইতে হবে। কিন্তু জি জনাব জেদাই খান পান্না, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। তো আমরা এখন অধ্যাপক আব্দুল মান্নান স্যারের কাছে চলে যাব প্রশ্নে। আচ্ছা বলেন, তাহলে বলেন, আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম না মাঝখানে, বলেন। জি জি বলেন। আমি আমার বক্তব্য তো শেষ, শোনা যায় না নাকি? শোনা গেছে, মাঝে মাঝে কেটে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। জি বলেন, লাস্টে যেটা বলেছেন এটা যদি আবার কাইন্ডলি একটু বলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। একটু নেটওয়ার্কে একটু সমস্যা। আমরা এখন অধ্যাপক আব্দুল মান্নান স্যারের কাছে চলে যাব। একটি আধা পাকা ঘর নির্মাণের জন্য 1,71,000 টাকা বরাদ্দ করা হয়, পরে তা 2 লাখ টাকায় উন্নীত করা হয়। নির্মাণ সামগ্রী ছাড়াও লেবার, পরিবহন ব্যয়, ঠিকাদারের ব্যয়, তারপর আবার পার্সেন্টেজের প্রশ্ন রয়েছে। এসব হিসাব করলে মূল ঘর নির্মাণের জন্য 50 থেকে 60,000 টাকাও থাকে না। তো প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে বাংলাদেশের আমলাতন্ত্রের ক্যাপাসিটির দুর্বলতা কি এখানে প্রতীয়মান হয় না? এসব ব্যাপারে সার্বিকভাবে কি করা যেতে পারে? ধন্যবাদ। আসলে আপনি যথার্থই বলেছেন যে আমলা বা আমাদের আমলাদের সক্ষমতা, আমি অনেক আমলা নিয়ে আমাকে আমার প্রফেশনের কারণে ডিল করতে হয়েছে। অত্যন্ত উঁচু মাপের সক্ষমতা সম্পন্ন আমলার সাথে আমি কাজ করেছি। আবার এমন আমলার সাথেও কাজ করতে হয়েছে ওই আমলা was perhaps in the wrong profession, যেভাবে হোক উনি আমলা হয়েছেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই 60-70 দশকে, আমারও একটা তখন তথাকথিত ভালো ছাত্রদের সামনে যাওয়ার চাকরির কোনো ব্যবস্থা তেমন একটা ছিল না। একটা ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়া, দ্বিতীয় হচ্ছে পাকিস্তান সিভিল সার্ভিসে পরীক্ষা দেওয়া। সুতরাং আমলা কেন হতে চেয়েছিলাম, তার কারণ হচ্ছে মনে করেছিলাম ওই সময় যে আমলা হলে দেশের সেবা করা যাবে। এখন কিন্তু ওই
দর্শনটা আর কাজ করে না বেশিরভাগ মানুষের মধ্যে যারা আমলা হতে চায়। আপনি দেখবেন যে বিসিএস পরীক্ষার যখন অ্যানাউন্সড হয়, এবার কিছুদিন আগে হলো, এত স্টুডেন্ট সেখানে দরখাস্ত করে আমলা হওয়ার জন্য। আপনি কিন্তু যদি প্রাইমারি স্কুলের শিক্ষক বা অন্য কোনো পেশার জন্য দরখাস্ত আহ্বান করেন, এত অ্যাপ্লিকেশন আপনি পাবেন না। আমি এখানে একটু পিছনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। স্বাধীনতার অব্যবহতি পরে, এটা হচ্ছে 1972 সালের 30শে মার্চ, খুব বেশি দিনের কথা না, 10ই মার্চ বঙ্গবন্ধু দেশে ফিরেছেন। আপনার 30শে মার্চ 10ই জানুয়ারি দেশে ফিরেছেন, 12ই জানুয়ারি মন্ত্রিসভা গঠন করেছেন। তিনি 30শে মার্চ চট্টগ্রাম গিয়েছিলেন, চট্টগ্রাম সার্কিট হাউস আমার একদম ঘরের সামনেই। সেখানে তিনি চট্টগ্রামের বুদ্ধিজীবীদের একটা সমাবেশে বক্তব্য রেখেছিলেন শিক্ষা নিয়ে। নতুন দেশ, শিক্ষিত জনশক্তি চাই। এবং প্রণিধানযোগ্য, আজ থেকে 50 বছর আগে জাতির জনক যে জিনিসটা গুরুত্বের উপলব্ধি করেছিলেন, আমরা সেই জিনিসটার গুরুত্ব ততটুকু উপলব্ধি করতে পারি না। তিনি বলেছিলেন, আই এম কোটিং ফ্রম তার বক্তৃতার অংশ থেকে, বঙ্গবন্ধু অভিমত প্রকাশ করেন যে এতদিন পর্যন্ত আমরা যে শিক্ষা ব্যবস্থা হইতে মানুষ, আমাদের শিক্ষা ব্যবস্থা হইতে মানুষ সৃষ্টি হয় না, এক ধরনের আমলাই কেবল সৃষ্টি হইয়াছে। এটা একেবারে স্বাধীন বাংলাদেশের গোড়ার কথা, জাতির জনকের কথা, আমার কথা না, আপনার কথা না। উনি কি আমলা বিমুখ ছিলেন? না। রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আমলা দরকার হবে। আমলা হচ্ছে রাষ্ট্রের কর্মকর্তা, কর্মচারী। আর জনপ্রতিনিধি, তারা হচ্ছে জনগণের প্রতিনিধি। যখন ওই জনগণের প্রতিনিধিকে পাশ কাটিয়ে আমলারাই সব, আমি জেনারেলাইজ করতে চাই না, যেসব আমলা বা সরকারি কর্মকর্তা আছে ডিসিশন মেকিং প্রসেসে চলে আসেন, তখন এই ধরনের সমস্যা হতেই পারে এবং হচ্ছে। শুধু আমাদের দেশে না, পাকিস্তানের আমি উদাহরণ দেই, যেহেতু একসময় এই আমাদের বাংলাদেশ আর পাকিস্তান একটা রাষ্ট্র, তথাকথিত রাষ্ট্র ছিল। আপনার পাকিস্তানের একজন খুব জাদ্রেল আমলা, রোয়েদাত খান, তার একটি বই আছে, পাকিস্তান ড্রিম গন সাওয়ার। তিনি তিনজন রাষ্ট্রপতির সেক্রেটারি ছিলেন। আপনার কুদরতুল্লাহ শিহাব, খুব নামকরা আইসিএস অফিসার, তিনিও তিনজন পাকিস্তানের প্রেসিডেন্টের সচিব ছিলেন। তারা তাদের, কুদরতুল্লাহ শিহাব মারা গিয়েছেন, হি ওয়াজ এ গুড রাইটার, অথর, উর্দু এবং আইসিএস অফিসার। আর রোয়েদাত খান নো আইসিএস অফিসার। তারা বলেছেন পাকিস্তান যে এই অবস্থার মধ্যে গিয়েছে এখন, অনেক আগে বলেছেন কথাগুলো, বিকজ অফ টু মাচ রিলায়েন্স অন সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। আমাদের দেশে মিলিটারি ব্যুরোক্রেসির কথাটা আমরা তো বলি না, কারণ বাংলাদেশ ফর্চুনেটলি ওখান থেকে একটু বাইরে আছে। কিন্তু এখন আমরা তো আমাদের দরকার। জনপ্রতিনিধি হচ্ছে রাষ্ট্রের আসল জনগণের প্রতিনিধি। যখন জনগণের, সেদিন আপনি এখানে যে দুজন আমার সহ বক্তা আছেন, আলোচক আছেন, পবিত্র জাতীয় সংসদে আমাদের বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান, আমাদের সময়কার ছাত্রনেতা তোফায়েল আহমেদ এবং আরেকজন সম্ভবত কেম ফিরোজ, অন্য জাতীয় পার্টির, বলেছেন এই যে কোভিড-19 সময়ে যে বিভিন্ন জেলায় যে কমিটি করা হয়েছে, সে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে একজন সচিবকে।
আর জনগণের প্রতিনিধি এমপি হচ্ছেন আহ্বায়ক, উপদেষ্টা, তার কোনো সভা ডাকার ক্ষমতা নাই। তোফায়েল ভাই বলেছেন আমার এলাকায় যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি কখনো আমার এলাকায় যান নাই, বিকজ তার কোনো জবাবদিহিতা তো নাই, জনগণের কাছে তো জবাবদিহিতা নাই। আজকে কিছুক্ষণ আগে আমাদের টেলিভিশনে একটা চ্যানেলে এই বিষয়ে আলোচনা হচ্ছিল। হাসানুল্লাহ কানি বলেছেন আমার এখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা দায়িত্ব দেয় মন্ত্রিপরিষদ বিভাগ বা সরকারের, বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগে এই দায়িত্বগুলি দেয়, যে তিনি অনেক আগে রিটায়ার করেছেন। আপনি যিনি রিটায়ার করেছেন বা যিনি কর্মে আছেন তাকে দায়িত্ব দিচ্ছেন, এটাকে আপনি দেখবেন না? সুতরাং আমরা যে আজকে শুধু এই কথাগুলো, এই মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প এই দশা হয়েছে বলে আমরা এই কথাটা বলছি, বহুদিন ধরেই বলে আসছি জনগণ ক্ষমতা দিয়েছে জনপ্রতিনিধিদেরকে, জনপ্রতিনিধিদের কাজ বাস্তবায়ন করার, সরকারের রাষ্ট্রের পলিসি বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমলাদের। এর মধ্যে অনেক ভালো আমলা আছে, আমি অনেক ভালো আমলার সাথে কাজ করেছি। আমি একটা শেষ করব এখনই, বিশ্বব্যাংকের একটা বড় প্রজেক্টের সাথে জড়িত ছিলাম ইউজিসিতে থাকতে। প্রথমবার ইন 50 years অফ বাংলাদেশ বিশ্বব্যাংক তার ফাইনাল রিপোর্টে বলেছে 98% স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড হাইলি স্যাটিসফ্যাক্টরি। এটা তো আমার একার না, ইট ওয়াজ এ টিম ওয়ার্ক, অ্যান্ড দেয়ার ওয়ার অনেক সরকারি আমলা ওই প্রজেক্টের সাথে জড়িত ছিল। সুতরাং কিছু আমলা এখন এই যে আমার সামনে একটা পত্রিকা আছে, এটা হয়তো দেখা যাবে কিনা আমি জানি না, কালের কণ্ঠ, এটা বেশ কয়দিন আগে 16 বছরে পাচার 11 লাখ কোটি টাকা। আমি একটা পত্রিকার উদাহরণ দিচ্ছি, ডেইলি স্টারে কয়দিন আগে একটা অসাধারণ হেডিং করেছে, দ্য রিপাবলিক অফ দি বিউরোক্র্যাটস। বিউরোক্র্যাটস থাকবে, বাট বিউরোক্র্যাটস মাস্ট বি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। কারণ আপনি জনগণের এটা 1.5 লক্ষ টাকা দিল না 2 লক্ষ টাকা দিল, এটা যিনি প্রকল্প তৈরি করেছেন তার তো বোঝা উচিত ছিল কত লক্ষ টাকার দরকার হবে, কেন, কি বাবদ। কারণ প্রকল্প তৈরি করার সাথে তো কম বেশি আমিও ছোটখাটো ভাবে জড়িত ছিলাম। আনফর্চুনেটলি যখন ঘটনাটা ঘটলো বা দুর্ঘটনাটা ঘটলো, তখন আপনি নানা অজুহাত খোঁজার চেষ্টা করেন, যে খাস জমি নেয় পানির মধ্যে আমি করে দিলাম, এটা তো কোনো অজুহাত হতে পারে না ভাই। খাস জমি নাই বলে আপনি কি নদীর মাঝখানে, এটা তো আমাদের বাংলাদেশের কিছু রিয়েল এস্টেট ব্যবসায়ী আছে, আপনি যদি মাওয়ার দিকে যান, দুই পাশে হলো বিল পানিতে ভরা, সেখানে হাউজিং এর সাইনবোর্ড কেটে দিয়েছে। আরে বিলের মধ্যে কি হাউজিং, এদের একটা ওইরকম অবস্থা হলো। সুতরাং at the end of the day it is, এই যে তোফায়েল ভাই বলেছেন, ভাই যখন নির্বাচন আসবে আমাদেরকে তো জনগণের কাছে যেতে হবে, কোনো আমলা তো যাবে না। আপনি দেখেছেন 50 বছরের ইতিহাসে না, পাকিস্তানের থেকে শুরু করেন, আপনার হয়তো বয়স হয়েছে হয় না, ইট ডাজন্ট ম্যাটার, কোনো আমলা কোনো অপরাধের জন্য কখনো দীর্ঘ সময়ের জন্য আদালতে গিয়েছেন? আমাদের এখানে একজন অত্যন্ত সম্মানিত আইনের মানুষ আছেন যারা এখানে পান, অত্যন্ত আমি তাকে শ্রদ্ধা করি, তিনি বলতে পারবেন অনেক ফাঁক ফোকর আছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যখন আপনার বিরুদ্ধে একটা মামলা চলছে, কোন ফাঁকে আপনি দেশ থেকে চলে গিয়ে কানাডায় চলে গেলেন। এমনও ঘটনা পত্রিকায় রিপোর্টেড হয়েছে যে নাগরিকত্ব আমেরিকায় চলে গেছেন, আমেরিকায় সেখান থেকে তিনি এখানে অফিস করেন, তিনিও একজন আমলা। সুতরাং আমাদেরকে রাষ্ট্রের এই বিষয়গুলোকে ঠিক করতে হবে। আনফর্চুনেটলি বাংলাদেশে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া পাবলিক কারো উপর যেন আস্থা রাখতে পারছেন না। ভালো বললে সেটাকেও সন্দেহের চোখে দেখে, খারাপ বললে সেটাকে তো দেখেই। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী, আমি যদি ইংরেজি শব্দ ইউজ করতে হয়, বিলিগার্ড প্রাইম মিনিস্টার, এটা সেলিম সামাদ বলতে পারবে ভালো শব্দটা আমি ঠিক ব্যবহার করলাম কিনা।
এত চাপে উনি থাকেন, আমি তার সাথে কাজ করে দেখেছি। আপনি একজন মানুষের উপরে 16-17 কোটি মানুষের দায়িত্ব চাপিয়ে দিয়ে ঘুরে বেড়াবেন, এটা তো হতে পারে। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে জনাব সেলিম সামাদের কাছে। যেসব ঘর সমাজের হত দরিদ্রদের পাওয়ার কথা ছিল, কোথাও কোথাও সেসব ঘর স্থানীয় জনপ্রতিনিধি, তাদের আত্মীয় স্বজন এবং এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বরাদ্দ নিয়েছেন। মধ্যস্বত্বভোগীদের সর্বত্র ভাগ বসানোর এই যে প্রবণতা থেকে হত দরিদ্র মানুষকে রক্ষার জন্য সরকার যেন একটা এমন একটা অবস্থা আছে, সরকার যেন কিছু করতে পারছেন। আমরা যেটা বলেছেন আমাদের অধ্যাপক আব্দুল মান্নান যে কানাডার বেগম পাড়ায় আমলারা তাদের সম্পত্তি করছেন, এই বিষয়ে আপনি, আপনার সাথে কানাডার একটা সম্পর্ক আছে, আপনি যদি বেগম পাড়া সম্পর্কে কিছু বলতেন। বেগম পাড়া, জি, বেগম পাড়ার সাথে সম্পর্ক। প্রথম কথা হচ্ছে আপনারা শুনে খুবই কষ্ট পাবেন। বেগম পাড়া বলে আসলে এটা মিথ। সেটা এটা আপনি যে একবার মানে জামাতের নেতা যেমন বলছেন মিডিয়ার সৃষ্টি, এটা কিন্তু আমাদের সৃষ্টি। বেগম পাড়া বলে কোনো পাড়া নাই, আপনি এটা কোথাও খুঁজে পাবেন না। এটা এই নামে কোনো রেজিস্ট্রেশন নাই, এই নামে কোনো এটা নাম দেওয়া হয়েছে, এটা হলো মানে ইয়ে করার জন্য। বাট এটা দরকার, এরকম একটা বেগম পাড়া না করলে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো যে আপনি ওই বেগম পাড়ার কথা যখন আপনি বলছেন, আমি তো ক্যানাডাতে আমি বললেন একটা যোগাযোগ ছিল, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেটা হলো যে ওখানে বেগম পাড়াতে বা ক্যানাডাতে আমি শত শত প্রাক্তন এমপি কে সাথে আমার দেখা হয়েছিল, বিশেষ করে 111-এর পরে। 111-এর সময় আমি ওখানে, 111-এর সময় প্রচুর আওয়ামী লীগের এমপি, বিএনপির এমপি, তারা সবাই পালিয়ে আসছেন। এমনকি যারা মিড লেভেল এবং বিভিন্ন রকম কি বলে উপজেলার এটা ওটা সব অনেকে, কিন্তু এমনকি ঢাকার যে সন্ত্রাসী কিছু কমিশনার, তারাও কিন্তু ওখানে পালিয়ে গিয়েছিল। মানে শুধু ক্যানাডাতে না, আমেরিকাতেও অনেকে ছিল। তো ওদের সাথে আমার অনেকের যোগাযোগ ছিল। তো তারা দেখতাম কি কেউ আমি যখন ঘন্টা হিসেবে চাকরি করতাম, মানে ঘন্টা চাকরি করলে ঘন্টা বেতন পেতাম, আমরা ওটাকে নাম দিয়েছিল ঘন্টার চাকরি। ওই ঘন্টার চাকরি কিন্তু ওরা কিন্তু কেউ ঘন্টার চাকরি করত, এটা সত্যি কথা। তারা ডাটে গাড়ি নিয়ে, বিশাল গাড়ি এসইউভি নিয়ে ওরা ঘুরে বেড়াতো, আমাকে উঠায় নিয়ে যেত, বিভিন্ন রকম দাওয়াত এইসব ইয়ে হতো। তারা কিন্তু সারাদিন খুব ব্যস্ত, তারা সারাদিন ব্যস্ত হলো গিয়ে তাদের সব বিভিন্ন পুরানো লোক, এখন আওয়ামী লীগের বিএনপি দেখছি কোলাগুলি করতে নিয়ে একসাথে একটা মঞ্চে বসায়, নিয়ে 111-এর বিরুদ্ধে বা অবশ্যই 111-এর বিরুদ্ধে তারা কোনো আলোচনা সভা করে। আমি গোয়িং ব্যাক টু ইউ, আমি কিন্তু খুব কম আমলা পেয়েছি, মানে এটা হয়তো বা পরে তারা রিসেন্টলি যাওয়া শুরু করেছে। ওই সময় কিন্তু খুব রেয়ার। আর প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি মালিক, প্রচুর। আমি বলবো যে প্রচুর বলতে এটা বিশাল একটা সংখ্যা, কারণ ওদের আবার আলাদা অ্যাসোসিয়েশন ছিল। ওই অ্যাসোসিয়েশনে আমি দাওয়াত পেতাম। ওই গার্মেন্টস মালিকরা, বিশেষ করে যারা এক্সপোর্টার, তাদের সবার ফ্যামিলিকে তারা ওখানে নিয়ে চলে গেছে। আপনি প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি মালিক কিন্তু এক পা ক্যানাডাতে, এক পা এখানে, বা একটা আমেরিকাতে, আমেরিকাও আছে, আমেরিকাতে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি মালিক, এক পা ওখানে এখানে। এইটা তো আমাদের দেশে এটা সম্ভব হচ্ছে যেহেতু আমাদের দেশে আইনে ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করেছে। যারা করছেন আপনি তো থামাতে পারছেন না, আপনি থামাতে পারবেন না। তারা ওখানে বাড়িঘর কিনবে, আর বাড়িঘর তো শুধু ক্যানাডাতে বেগম পাড়াতে কিনছে না। আমি তো একাধিক এমপি ব্যক্তিগতভাবে আমি চিনি, পারিবারিকভাবে আমি জানি, তারা দুবাইতে বাড়ি কিনেছে, প্রচুর এমপি, একাধিক। আমি যদি বলে প্রচুর বলতে ডাজন্ট মিন যে 100 জন, আমি অন্তত 9 জনের এমপির নাম জানি। এবং অন্যরাও বলে যে তাদের একজনের থেকে ওয়ার্ড অফ মাউথ থেকে ওরা কিন্তু দুবাইতে তারা বাড়ি, ওখানে ফ্ল্যাট কিনলে একটা সুবিধা, প্রপার্টি কিনলে আপনি তো জানেন যে সেম উইথ মালয়েশিয়া, তারা এইসব জায়গায় করছে। আর ইদানিং আর একটা ডেস্টিনেশন সাইপ্রাস। সব বেগম পাড়ার থেকে আঙুল তুললে কিন্তু জিনিসটা স্পষ্টভাবে ওদের ইয়ে আসবে না। বাট রাজনৈতিক নেতারা দুর্নীতির সাথে, বঙ্গবন্ধুর আমল থেকে আপনি যত তার বক্তৃতা শুনবেন, ভিডিওগুলো যেগুলো প্রকাশ হয়েছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে, উনি কিন্তু সমানে কিন্তু এই রাজনৈতিক নেতাদের লুটপাট এবং তাদের চুরি চামারির
কথা উনি প্রকাশ্যে উনি বলতেন এবং প্রকাশ্যে তাদেরকে উনি 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 কি বলে তাদেরকে তিরস্কার করতেন। তাতে কি হয়েছে? তাদের ছেলেরা এখন ক্ষমতায়, এখন আবার ওরা লুটপাট করছে। মানে 2,500 টাকা এই মানে এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনার নিজের তহবিল থেকে 2,500 টাকা মানে যারা হতদরিদ্র তাদেরকে দিয়ে সেই টাকা মধ্যে তারা চুরি করতে চায়। ওটা তো আমরা চুরি করা নেই, ওটা তো ইয়েরাই করেছেন, রাজনীতির নেতারাই করেছেন। ওই দেশে ওখানকার স্থানীয় আওয়ামী লীগের যে সভাপতি বা সেক্রেটারি এবং ওখানকার উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা সব লুটপাট করছে। তারা প্রকাশ্যে তাদের এই যে এই করোনার সময় যত রকম মানে মানে গরিবদের জন্য যেসব মানে বিভিন্ন খাবার নিত্য প্রয়োজনীয় জিনিস, তুমি মোর প্রেসাইজ নিত্য প্রয়োজনীয় জিনিস বিলি করেছিল, সেগুলো কি তারা পেয়েছে? কজন পেয়েছে? এটার কোনো স্টাডি বা সার্ভে নাই। আপনি হ্যাঁ, দুর্নীতি যে কোনো জায়গা আছে। টিআইবি আপনি যে রিপোর্টগুলো দেখেন, টিআইবি রিপোর্ট তো বেশিরভাগই আপনি জানেন যেগুলো সব মিডিয়ার থেকে নেওয়া। টিআইবি নিজস্ব কিছু কাজ করেন স্যাম্পল স্টাডি, বাট বেশিরভাগ হলো মিডিয়ার থেকে নেওয়া। প্রত্যেকটা মিডিয়াতে আপনি দেখবেন যে তারা ওখানকার রাজনৈতিক নেতারা কীভাবে তারা চুরি চামারি থেকে শুরু করে যত রকম কন্ট্রাক্টরি, আপনি ওখানে কোনো কন্ট্রাক্টর খুঁজে পাবেন না। আগেকার ছোটোবেলায় আমরা দেখতাম অমুক কন্ট্রাক্টর তমুক কন্ট্রাক্টর নামে পাড়ায় ঢুকলে ওইখানে কন্ট্রাক্টরের নাম বললেই তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু এখন সেই কন্ট্রাক্টর কিন্তু সেই কন্ট্রাক্টর, এখন প্রফেশনাল কোনো কন্ট্রাক্টর নেই। এখন সব কন্ট্রাক্টর হলো গিয়ে ওরা হলো রিজিম অনুযায়ী ওরা কন্ট্রাক্টর। রিজিম চেঞ্জ হলো, নতুন একটা সোনার ছেলেরা তখন কন্ট্রাক্টর হয়ে যায় এবং তারা কিন্তু কন্ট্রাক্টরই করে না, ও কন্ট্রাক্টর বিক্রি করে। এখন একটা কন্ট্রাক্টর যদি ওই যে গৃহায়নের ওই অবস্থা কি, যে যেই প্রকল্পগুলো করেছেন সেই যারা কন্ট্রাক্টগুলো পেয়েছেন সেই কন্ট্রাক্টগুলো বিক্রি করে দিয়েছেন। তারপরে হলো যে এই কন্ট্রাক্টর 2 হাত 3 হাত ঘুরেছেন। তো 2 হাত 3 হাত ঘোরার পরে ও কয় টাকার ওখানে ইয়ে করবে? ও কেন ওই 1 নম্বর ইট 1 নম্বর ওই কি বলে সিমেন্ট কেন চেয়ে দিয়ে করবে? কারণ ওটা তো অলরেডি ওই টাকা কিন্তু অলরেডি ভাগ বটর হয়ে গেছে আগেই, কনস্ট্রাকশন হওয়ার আগে। আপনি প্রায় কিন্তু প্রথম আলোর আপনার একটা রিপোর্ট একবার ছাপা হয়েছিল সারা বাংলাদেশের ব্রিজ নিয়ে, ওই যে কালভার্ট মানে গ্রামের মধ্যে লেখা আছে কালভার্ট আছে রাস্তা নাই। সিরিজ স্টোরি করেছিল, রাস্তা নাই, রাস্তার টাকা কিন্তু আগেই ওরা উঠাই ফেলেছে। কালভার্ট হয়তো আর একটা কন্ট্রাক্টর ও বুঝে নাই, বোকা, ও কালভার্টটা বানাই ফেলছে। এখন বোঝা যাচ্ছে যে এখানে একটা রাস্তা হওয়ার কথা। আমার কথা হলো যে এটার সাথে এবং কোনো আমলা, এই প্রফেসর মান্নান সাহেব চমৎকার কথা বলেছে যে কোনো রিজিমে আপনি দেখবেন যে আমলারা কিন্তু সেভাবে শাস্তি ভোগ করে নাই, এমনকি 111-ও তারপর হয়েছে অমুক করছে, তার বিরুদ্ধে অভিযোগ আসছে, ইয়ে করেছে। পান্না ভাই ভালো বলতে পারবেন একটা কথা, সেটা হচ্ছে দুদুকের কথা। দুদু ইজ এ টুথলেস টাইগার, টুথলেস টাইগার। আমি প্রকাশ্যে এটা বলি, আমি এখনো বলি আপনার সামনে, ওর কোনো দাঁত নাই। অথরিটি ওটা আরো উনি প্রশ্ন করলে উনি ভালো বলতে পারবেন। ওর কোনো ইয়ে নেই, ওর কোনো ক্ষমতা নাই, ও কিন্তু অনেক কিছু করতে পারে না। ও কিন্তু বহু রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা করতে পারবে না, তার সাহস নাই। আমাদের বিরুদ্ধে করতে পারবে, আমরা মানে মিড লেভেল আমরা ওই ইউএনও টিএনও ওদের বিরুদ্ধে অনেক কিছু করতে পারবে। আমি কামিং টু আপনার পয়েন্টে, সেটা হলো যে আমাদের বাংলাদেশে আমরা 50 বছর, আমার বয়স যথেষ্ট ছিল 1971 সনে এবং পরবর্তীতে, সেখানে আমার এগুলো স্পষ্ট আমার চোখের সামনে, এগুলো আমি দেখেছি। মিডিয়ার পত্র আমি খুব পত্রিকা পড়তাম, সেটা আমি আমি বিভিন্ন এরকম পাবলিক মিটিংয়ে যেতাম দেশ স্বাধীন হওয়ার পরে। বঙ্গবন্ধুর বহু মিটিংয়ে আমি এরকম উনি বকাঝকা করতেন, এই যে বিভিন্ন আমলাদেরকে এই লুটপাট যারা করতো। পাশাপাশি হলো যে আপনি ওখানে আপনি যদি দেখেন যে আপনি প্রত্যেকটা রিজিমে আপনি আমলারা কেন ইয়ে করবেন, কোনো বড় কন্ট্রাক্ট, ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট, আপনি কি আমলাকে ছাড়া আপনি ওই কন্ট্রাক্ট আপনি নিতে পারবেন? বাংলাদেশের কোন এমপি ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টের সাথে জড়িত না। বাংলাদেশের যত বড় বড় কাজ, এমনকি ইট পাথর সাপ্লাই করার কাজ পর্যন্ত এক মন্ত্রী নিয়েছিলেন। ওই যমুনার যে নদী, যমুনা ব্রিজটা যখন হয়, যেটা হলো যেটার নাম বঙ্গবন্ধু ব্রিজ করা হয়েছে, সেই ব্রিজের পাথর সাপ্লাই পর্যন্ত এক মন্ত্রী কন্ট্রাক্টর ছিল। আমি নিউজ করার পরে আমাকে সে দেখে নিবে, অমুক করবে তমুক করবে, এগুলো করেছেন মন্ত্রী। আরে তুমি পাথর কন্ট্রাক্ট নিবে কেন? তুমি মন্ত্রী,
থাকো না ভাই তোমার জায়গা, তুমি তোমার কাজ করো। সে যমুনা ব্রিজের যে পাথর, পাথর মানে যে মানে ওই যে পাথর বলতে ওই পাথর, ওই যে সিলেট টিলেট বা ওই যে ওগুলো সবাই ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। যাই হোক আপনি, এবং কিভাবে পেয়েছেন, ওই আবার আমরা যখন, আমি যখন একসময় রেগুলার সচিবালয়ে যেতাম, বিভিন্ন আমলাদের রুমে যেতাম, যাদের একটু পরিচয় আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা ধরেন মুক্তিবাহিনীতে ছিল, অথবা অমুক ছিল বা তমুক ছিল, এ ছিল ও ছিল, বা ধরেন কোনো একসময় ছাত্র নেতা ছিল, ছাত্র রাজনীতি করতো, আমরা বিভিন্ন ওই কন্ট্রাক্টে আমরা কিন্তু বছর পর বছর আমরা আমাদের রুমে যেতাম, অবশ্যই তার তার যখন ফ্রি টাইম। আমি কোনোদিন দেখি নাই ওই রুমের মধ্যে একাধিক এমপি বসা, এবং সব হলো দেন দরবার। যে সাংবাদিক থাকে চুপচাপ থাকে, কিন্তু উঠে যাবে না, উঠবে না। কিন্তু আবার বলে যে এমপি সাহেব আপনার তো কথা শুনলাম, এখন সাংবাদিকদের সাথে বুঝেন না, এদের সামনে তো অনেক কিছু বলা যাবে না, আর সাংবাদিকদের সাথে তো করা যাবে না। আর আমরা তো হয়তো আমি একলা গেলাম বা 2-3 জন আমাদের সাথে। আমি এমন কোনো দিন নাই যেখানে আমি কোনো সেক্রেটারি রুমে, কোনো না, যে কোনো সেক্রেটারি রুমে আমি একাধিক এমপিকে পেতাম। তো কি করে ওরা কাজটা কি? এই সেক্রেটারির কাছে যাবে কেন? ওই দেন দরকার, ওই হলো। তারপরে হলো ট্রান্সফার, মানে সব কিছু দুর্নীতির সাথে জড়িত। ট্রান্সফার মানে যে এটা আরেকটা বাণিজ্য, ট্রান্সফার করা, প্রমোশন দেওয়া, মানে বিভিন্ন কর্মকর্তাদের প্রমোশন নিতে হবে, ট্রান্সফার করতে হবে, তাদেরকে কোথায় দিতে হবে। এই দেন দরবারের কিন্তু একটা বিশাল একটা আছে। একটা ট্রাফিকের সার্জেন্টের পোস্টিং ঢাকা শহরে বিশেষ কিছু জায়গায় এখন 10 লাখ টাকা। এখন আমি কম করে বললাম, কম করে বললাম, কোটি টাকা বলতে আছে ঢাকা শহরে। এই ঢাকা শহরে ট্রাফিক সার্জেন্ট, যে ট্রাফিক কি করবে, যে মানে আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট করার কথা, তার পোস্টিং হলো 1 কোটি টাকা দিয়ে। বহু থানার ওসি, আপনি এগুলো আপনি কিভাবে করবেন, কাকে কি বলবেন জানেন? এটা আমার দেশের সরকার, আমার দেশের প্রধানমন্ত্রী তার 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 মানে গণভবন এটা জানে না যে এই ওসি সব পোস্টিং, ওখানে বিশেষ পোস্টিং হলে 1 কোটি টাকাতে হয়। সে জানে না যে ওই ট্রাফিক সার্জেন্ট ঢাকা শহরের মধ্যে তার একটা ট্রাফিক সার্জেন্ট তার পোস্টিং। আমি একবার আমি এটা বহু বছর আগে একটা দেন দরবার করতে গিয়ে আমি নিজেই বেকুব বনে গেছিলাম। আমার বলে কি, সেলিম ভাই আপনার সাংবাদিক, আপনার সাথে এত সম্পর্ক, আপনার কথা আমি ফেলতে পারবো না, কিন্তু ওই পোস্টিংটা, মানে এটা এখন আমলে, মানে 1980s এর কথা, আর্লি 80s এর কথা। সে আমাকে বলে কি, ওই রাস্তায় ওই সার্জেন্টের পোস্টিং এর দাম হলো 2 লাখ টাকা। মানে আমার কথা হলো যে আপনার জন্য আমার 2 লাখ টাকা তো আমার খোয়া যাবে, মানে পেলাম না। আমরা ভাই আমি মাপ চাই, দোয়া চাই, আমি এই পোস্টিং এর সাথে আমি জড়িত না। এখন আপনি তারা কিভাবে দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার। বাট সেই সময় 1980-তে একটা পোস্টিং, তো ঢাকা এয়ারপোর্টের রোডে, এই এয়ারপোর্ট, এই যে এয়ারপোর্ট আমরা এখন ব্যবহার করি, সেই এয়ারপোর্টের পোস্টিং হলো 2 লাখ টাকা 1980s, আর্লি 80s-এ। তাহলে এখন কত টাকা আপনার তাহলে কল্পনা করেন? নিশ্চয়ই ওটা একটা খনি। তো বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, এই যে আপনি এমনকি ডিসিরা দেন দরবার করে তো উল্টা চলে আসতে চায়। ডিসি আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস, আপনার গুড গভর্নেন্সের কথা বলছিলেন। আপনি প্রত্যেকটা এমপিরা প্রতি বছর পার্লামেন্টে তো চিৎকার করে, প্রধানমন্ত্রীর সাথে ওরা যখন দেখা করে ওই যে বিভাগ ওয়াইজ, তাদের এক কথা যে আমাদেরকে ওই উপজেলা নির্বাহী অফিসে আমাদেরকে একটা অফিস করতে হবে, দিতে হবে, এবং আমাকে ক্ষমতা দিতে হবে। উপজেলা চেয়ারম্যান থাকুক, টিএনও থাকুক, ইউএনও থাকুক, আমাকে ওখানে একটা চেম্বার দিতে হবে, আমাকে আমি উন্নয়নের দায়িত্ব থাকবো। মানে উনি আবার ওই বাণিজ্যটা করবো, ওই কন্ট্রাক্টারি অমুকে খবরদারি, বিভিন্ন লোকের সুযোগ সুবিধা সৃষ্টি করা, ওই প্রাইমারি স্কুলের বেতন টিচার নিয়োগ দেওয়া, ওই আনসার ভিডিপিতে নিয়োগ দেওয়া, সব উনি করবেন। তা আপনি আমাকে এককভাবে দোষ দিয়ে আপনার লাভ নেই, আপনাদেরকে বাধ্য করা হয়। এখন ভাগ বটারা হয় স্বাভাবিকভাবে, এমপি সাহেবের কোটি কোটি টাকা করছেন। আমি জাস্ট একটা কথা বলে আমি শেষ করছি। কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে শফিকুর রহমান মানে প্রেসিডেন্ট ছিলেন ইত্তেফাকে দীর্ঘ সময়, বন এবং রিটায়ার করছেন অ্যাজ এ রিপোর্টার হিসেবে। মানে আমি কিন্তু খুব গর্ব করি যে আমারও মনে হয়, কারণ আমি রিপোর্টার ছিলাম, আমি মনে করি যে আমি যে রিটায়ার করবো, আমি ওনার মতো রিটায়ার করবো। উনি এখন এমপি ফরিদগঞ্জের, মানে চাঁদপুরের ডিস্ট্রিক্টে। ওনার থেকে আমি শুনি যে ওনার এলাকায় কি হতো, তার এলাকায় কি হতো, তার এলাকায়
আমলারা কি করতো, ওই লাইফস্টকের কর্মকর্তা কি করেন, ওই এগ্রিকালচার কর্মকর্তা কি করেন, প্রত্যেক কর্মকর্তার কেসে কাহিনী এখন বলে যে আগেকার এমপিরা, মানে আগে তারা যে এমপিরা ছিল তারা কিভাবে ওদের উপর খবরদারি করে চাপ সৃষ্টি করে তারা দুর্নীতি করতো, সে নিজেই এগুলো বলে। এখন কিন্তু ওই ফরিদগঞ্জে কোনো দুর্নীতি নাই, আপনার ওখানে কোনো চাকরি বাণিজ্য নাই, ওখানে কোনো সোলার সেট নিতে গেলে আপনাকে টাকা দিতে হয় না, ওখানে কিন্তু সবাই সোলার সেট পেয়েছে। প্রধানমন্ত্রী তাকে 3 ডবল সোলার সেট দিয়েছেন, কারণ উনি কাজ করেছেন, কাজ করে দেখিয়েছেন যে বিনা পয়সায় উনি সোলার সেট দিয়েছেন প্রত্যেকটা ওই যে যারা হতদরিদ্র মানুষদের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে উনি কিন্তু ইয়ে করতেন। আমার কথা হলো যে বাংলাদেশে এরকম কয়টা এমপির নাম প্রফেসর মান্নান সাহেব বলতে পারবেন? অথবা জেলায় কয়টা এমপি আমি জানি না, আমি একটা এমপির কথা জানি। এবং আমি ওই এলাকায় কিছুদিন আগেই কথায় কথায় একজন আমলা উনি ম্যাজিস্ট্রেট হয়েছে, পোস্টিং হয়েছে, সরি উনি মানে জুডিশিয়াল সরি আপনারা কি বলেন ওই ডিস্ট্রিক্ট জাজ হয়েছেন ওই এলাকার লোক। সে নিজেই বলে যে আমি তো প্রতি সপ্তাহে আমি যাই, গ্রামে যাই, ওই আমার এলাকায় হলো শফিকুর রহমান, তার হলো এলাকা, উনি আমার সম্পর্কে চাচা হয়। কিন্তু আমি দেখেছি ইট ইজ ট্রু যে আগে ওখানে আমলারা কাজ করতে পারতো না, মানে যারা ওখানে কাজ করতো কোনো কাজ করতে দিত না, সব মানে ওখানকার মানে উনি ওখানকার জমিদার হবেন, উনি ওখানকার রাজা হবেন, এই হলো আমাদের এমপিদের কাজ, মানে পলিটিশিয়ানদের কাজ। এখন এমপি বলে তো আর না, উনি তো পলিটিশিয়ান, ওই পলিটিশিয়ানের খবরদারি করবেন এবং উপজেলা চেয়ারম্যান ওখানে খবরদারি করবেন। শফিকুর রহমান সব উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে সব সোজা করে দিয়েছেন। এটা আপনার বেসিক জায়গায় আপনার তো সৎ হতে হবে। আপনি সৎ, আমি বলছি না যিনি সাংবাদিক বলে সৎ হচ্ছেন, উনি হয়তো ওইভাবে সৃষ্টি হচ্ছেন। আমার কথা হলো যে এরকম লোক যদি আসে অবশ্যই আপনি কিন্তু এখানে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবেন না, কারণ আমরা তো ওখানে চুরি করা ওখানে নিয়োগ বাণিজ্য হয় না, ওখানে কেউ রিলিফের কোনো টাকা পয়সা কেউ চুরি করে না ফরিদগঞ্জে, অন্তত আরও কয়েকটা জায়গা হতে পারে, বাট আই এম নট শিওর। আপনি শেষ কথা হলো যে আপনাকে এখানে গুড গভর্নেন্স এবং ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, এবং আপনি কিন্তু এখানে মানে যেটাকে আমরা বলি যে জবাবদিহিতার সাথে একটা সৃষ্টি করতে হবে। এটা আপনি কোনদিন করতে পারেন নাই। এখন আপনি যদি বলেন সব শেখ হাসিনার দায়িত্ব নিয়েছেন, উনি সব কিছু করতে হয়, ওনার উপরে বোঝা চাপবে কেন? আপনি ট্রান্সপারেন্সিতে এনশিওর করতে হবে। It has to come from the top. It is not a bottom up here. আপনার ট্রান্সপারেন্সি এন্ড গুড গভর্নেন্স এটা বটম আপ হয় না, এটা টপ ডাউন হবে। এটা সেই ম্যাকনামারা থিওরি দিয়ে গেলে তো এটা হবে না, এটা একটা টপ ডাউন হতে হবে। কারণ এটাকে আপনার সদিচ্ছা থাকতে হবে। আপনার সদিচ্ছা থাকবে, আপনি ইয়ে করবেন। আপনি তো ওই এমপিকে, আপনি যে নেক্সট ইলেকশন হবে ওই এমপিকে তো আপনি 5 কোটি টাকা ওই মানে পার্টির ফান্ডে টাকা দিলে তাহলে তো নমিনেশন পাবে। তা আপনি কি কেন আপনি আশা করেন যে সে সৎ হবে? সে এমপি হিসাবে বা সৎ হবে কেন? কিভাবে সৎ হবে? ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সেলিম সামাদ ভাই। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে জনাব জেদাই খান পান্নার কাছে। প্রশ্নটি এরকম যে উন্নয়ন প্রকল্পের দুর্নীতি বন্ধ এবং উন্নয়নের সুফল গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিচার বিভাগীয় পর্যায়ে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? বিচার বিভাগীয় পর্যায়ে শোনা যায় কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যার ফলে বাধ্য হয় মানে রাজনীতিবিদরা এবং আমলাগণ তারা বাধ্য হন মানে জনগণের সঠিক রাইট তাদেরকে ফিরিয়ে দিতে, তাদের উন্নয়নের যে অধিকার। আমার কথা কি শোনা যায়? জি জি শোনা যায়, বলুন। বিভাগীয় পর্যায়ে তখনই নিতে পারে যদি বিচার বিভাগের কাছে এই অভিযোগটা আসে। কোন একটা অভিযোগ আসলে পরে তারপরে বিচার বিভাগ সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে পারে, তার আগ পর্যন্ত তো পারে না। কিছু কিছু বিষয় আছে যেটা মিডিয়ায় আসার পরে সুমোটো আমরা তখন বিচারকের, উচ্চ আদালতের বিচারকদের নজরে আনি যে এই ঘটনা, যেমন পিকে হালদার, সেইটা আমরা নজরে আনার পরে এন্টি কারাপশনের মামলা হয়েছে, তারপরেও এটা হয়েছে। এবং বেগমপাড়া যেটা বলছে সেলিম সামাদ, যে বেগমপাড়া নামে কোনো পাড়া নাই, এটা সত্যি যে সাইনবোর্ড নাই। ওটা কি, ওটা যেমন আমলা তো বলতে এটা বাংলায় আছে কিনা জানি না, আমরা কামলাও বলি। এখন কামলা বলতে তো কেউ নাই। ওই রকমের
বেগম সাহেবেরা যে এরিয়াটায় বাঙালিরা থাকে, যেমন জ্যাকসন হাইটস, ওটার বলা হয় বাঙালি পাড়া। বাঙালি পাড়ার নাম নাই, কিন্তু জ্যাকসন হাইটসে সবই বাঙালি, আলাউদ্দিন সুইট মিঠাই তো শুরু করে সবই আছে। তো সেই রকমের একসময় ইস্ট লন্ডন রে এখন তো বাংলা টাউনই বলে, তো ওই রকমের ওই বেগম পাড়াও কিন্তু ওইভাবেই, ওটা কোনো ওই সাংবিধানিক বা নাম না, এটা আমরাও জানি। কিন্তু বলা হয় কেন যে ওইখানে বেগম সাহেবেরা থাকেন, সন্তানাদি নিয়ে হাজবেন্ডরা এখানে থাকেন। আমি আমলাদের সম্পর্কে একটা কথা বলি, সেটা হলো আমলাদের জন্য মফস্বল শহরে কিন্তু প্রত্যেকটা ডিসির জন্য বাড়ি আছে, বাংলো আছে। এসডিও তো এখন নাই, ডিস্ট্রিক্ট জাজ থেকে স্পিড জন্য বাংলো আছে। কেউ পরিবার নিয়ে থাকে না, সবাই বৃহস্পতিবার ঢাকায় আসেন এবং ওই শনিবার রাতে রওনা দেন বা রোববার সকালে রওনা দেন তার কর্মস্থলে পৌঁছার জন্য। 95% সব ঢাকায় থাকেন, সব আমলাদের বাড়ি ঢাকায়। কেন? এটার জবাবটা খোঁজেন। এবং আপনারা যেটা বলছেন সেটা হলো সবই সমস্যা। সমাধানটা কোথায়? সমাধানটা হলো যে এদেরকে, এরা তো চোর, সব আমলা না, যে আমলারা চুরি করছে সে তো আর আমলা নাই, সে চোর, সে একটা বদমাইশ, সে একটা ঘুষখোর, সে একটা দুর্নীতিপরায়ণ ব্যক্তি। তো তাকে আইনের আওতায় আনা হোক। আইনের আওতায় যে আনবে সেটাও কিন্তু দুর্নীতি দমন কমিশন, ওটাও আমলাদের দ্বারা পরিচালিত। এবং 111-এর সময় কে একজন ছিলেন, একজন জেনারেল, বোধহয় রিটায়ার্ড জেনারেল, এই দুদকের দায়িত্বে ছিলেন। উনি একটা কথা বলছেন যে হাজার চেষ্টা করেও কিন্তু দুদকের পুরাতন আমলাদের আর পরিবর্তন করা যায় না। কিছুদিন আগে বোধহয় একজন ডিরেক্টর লেভেলের আমলা সে বরখাস্ত হয়েছেন, কি কারণে? দুর্নীতির কারণে, দুদকের। তো ভূত তো ওইখানেই আছে, ভূত ছাড়াবে কে? আমার এটা হলো যে ভূত ছাড়ানোর জন্য ওজাটা দরকার, এবং সেই এটা কে? একা প্রধানমন্ত্রীর কাঁধে এটা দিয়ে লাভ নাই, এটা তাকে হাওয়া দেওয়া না, তাকে সর্বনাশ করে ফেলানো। সারা দেশ চালাবার দায়িত্ব তাকে দেওয়া হয় না। 300-350 এমপি আছে, একটা দলকে দেওয়া হয়েছে, দলের ভেতরে নেতা নেত্রী আছেন, কেন উনি এই আমলাদের উপর নির্ভরশীল হবেন? হওয়া উচিত না। হয়তো বিপাকে কি কারণে আছেন এটা তো আর আমরা বুঝবো না, আমরা তো ওইখানে থাকিও না, বুঝিও না, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের উপরও না। কিন্তু আমি এইটুকু বুঝি যে এই আমলার বিরুদ্ধে কিন্তু বঙ্গবন্ধুর বহু বক্তব্যের ভেতর আছে। উনি উনি ওয়াবদা ইঞ্জিনিয়ারদের একটা ইসে শপথ পড়াইছিলেন, আমার খেয়াল আছে এখনো, 73 কি 74-এ শপথ পড়াইছিলেন যে আমরা শপথ করতেছি আমরা ঘুষ খাবো না। আজকে কারো গুড় দেয় জোর আছে কিনা এই কথাটা বলার? ইঞ্জিনিয়ারদের বাদ দেন, সামান্য কয়েকটা পিয়ন লেভেলের লোকদের বলতে পারবেন যে ওয়াদা করো আমার সামনে ঘুষ আর খাবো না? না, সে ব্যক্তিত্ব আর নাই। ওনার এই মিলিটারি একাডেমির উদ্বোধনের দিন যে বক্তৃতাটা ছিল, তখন মিলিটারি একাডেমিটা সম্ভবত কুমিল্লা, আমার যদি ভুল না হয়, সেইখানে বক্তব্যটা ছিল সেইটা একটু দেখেন, ভিডিওতে দেখেন, ওটা পাওয়া যায় এখনো। সেখানে সমস্তটাই আছে যে তোমাদের এই বেতন টেতন এইগুলো কিন্তু কৃষক শ্রমিকের পয়সায়, গরিব মানুষের পয়সায়, রিক্সাওয়ালার পয়সায়। অতএব এদের প্রতি কোন রকমের অবিচার যাতে না হয় সেই জন্য তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা এটা দেখো। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু একটা কথাই বলি, সেটা হলো এদেরকে আইনের আওতায় আনা। বহু ব্রিজ, কুয়াকাটার ওইখানে একটা ব্রিজ করছে রাস্তার কাছে, ব্রিজ উদ্বোধনের আগে ব্রিজ পড়িয়ে গেছে। বহু স্কুল আছে যে স্কুলগুলো রডের বদলে বাঁশ দেওয়া হয়েছে, এগুলো আমরা জানি, সেই কর্তৃপক্ষ জানে না, জানে কিন্তু অ্যাকশন নেয় নাই। এখন এইটা যেহেতু প্রাইম মিনিস্টার, সেইটাই তারা সাহস পাইছে এইরকমের দুর্নীতি করতে, যেটা বিনা বালুর উপরে, অর্থাৎ সিমেন্ট না মিলে দিয়ে দিতে পারছে। মাটি বর্ষা না হইলে পরে তো এটা বুঝাও যেত না তাৎক্ষণিকভাবে, বর্ষা হয়ে এটা বুঝে গেছে যে ধসে পড়ে যেতেছে। তা নইলে পরে আপনি দেখেন ভাষাঞ্চলে যে বাড়িগুলো উঠেছে, কই ওটার তো একটাও নষ্ট হয় না। এগুলো কেন হইলো?
কোথাও তত্ত্বাবধানের একটা ত্রুটি আছে, ওইখানের বাড়িগুলো সম্ভবত উঠাইছে সেনাবাহিনী, সম্ভবত তত্ত্বাবধান উঠায় না, মানে তত্ত্বাবধানে ছিল, আর এইখানে ছিলেন আমাদের এই সিভিল ব্রোক্রেটরা। তো সিভিল ব্রোক্রেটরা পাপি এটাও আমি বলবো না, আবার তারা দুধে ধোয়া এটাও বলবো না, তবে লোভের একটা সীমা আছে, সীমা অতিক্রম হয়ে গেছে। আর জনগণেরও কিন্তু পিঠে দেয়ালে পিঠ থেকে আসছে প্রায়। যে দুর্নীতি যেটা বললেন, যে সেলিম সামাদ একটু আগে বললেন যে কন্ট্রাক্টর এটা নতুন করে পায় না, ওই এরশাদের আমলে যিনি কন্ট্রাক্টরি করছেন তিনি খালেদা জিয়ার সময় করছেন, এখনো করতেছেন। ফর এক্সাম্পল আপনি খুঁজে দেখেন যারা এই হেলথের ইনিয়ার দুর্নীতির সাথে জড়িত ছিল, তার মধ্যে মিঠু নামে এক ব্যক্তি আছেন, সবচেয়ে বড় কন্ট্রাক্টর উনিই করছেন, তিনি থাকেন ইউরোপ বা আমেরিকায়, কিন্তু এখনো এই দুর্নীতির সাথে কিন্তু উনিই জড়িত, প্রকাশ্য অপ্রকাশ্যে। আপনি দেখেন এই যে জিকে শামীম, সে কবে শুরু করছে? এই সরকারের আমলে না, আগের সরকারের আমল থেকেই, সব সরকারের আমলেই করে আসছে। এই যে বাংলাদেশে কিছু একটা লুটেরা শ্রেণী দাঁড়াই গেছে, এই লুটেরা শ্রেণীটা কবে উৎপত্তি হয়েছে? হোসেন মোহাম্মদ এরশাদের সময় থেকে, জিয়াউর রহমানের সময় থেকে এই যে উৎপত্তিটা হয়েছে, এরা সব সরকারের বেলা তাবেদারি করেন এবং সব সরকারের বেলায় আছেন। তো তারা ব্যবসা করবে, লুটপাটও তাদের কাছে একটা ব্যবসা, চোরের কাছে তো চুরি করা একটা ব্যবসা, ওইটাই তার পেশা। তো চোর আছে, সব দেশেই কম বেশি চোর আছে, আমাদের দেশেও আছে। তা আমাদের দেশের গুলো হয়েছে কি, চোরের একটা ধর্ম আছে। জি, আপনাকে শোনা যাচ্ছে না জেদাই খান পান্না সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, মনে হচ্ছে যে আমরা জেদাই খান পান্না সাহেবের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছি, বা কিছু একটা সমস্যা হচ্ছে টেকনিক্যাল। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে অধ্যাপক আব্দুল মান্নানের কাছে। বলা হয়ে থাকে যে স্কুলের প্রথম বেঞ্চের ছাত্রছাত্রীরা পরবর্তীতে সরকারি কর্মকর্তা হয়ে থাকেন এবং পিছনের সারির ছাত্রছাত্রীরা রাজনীতিবিদ হয়ে তাদের পরবর্তীতে নিয়ন্ত্রণ করেন। ফলে রাজনীতিবিদদের মধ্যে অভিযোগ থাকে যে সরকার উন্নয়ন কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তা তথা ডিসি ইউএনওদের ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই যে ফেনোমেনা, ওভার ডেভেলপ ব্যুরোক্রেসি এবং আন্ডার ডেভেলপ পলিটিক্যাল সিস্টেম, এ বিষয়ে ভারসাম্য আনার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? যে আপনি বলেন। ঠিক আছে, বলেন। ধন্যবাদ। শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। আমি প্রথমে আমার সহ-আলোচক সেলিম সামাদকে ধন্যবাদ জানাতে চাই। তার কারণ হচ্ছে তিনি শফিকের কথা বলেছেন। শফিক আমার সহপাঠী, এবং আই এম ভেরি প্রাউড যে টু লিসেন টু হিয়ার, শুনে যে তিনি তার কনস্টিটুয়েন্সিতে কিভাবে তার দায়িত্ব পালন করছেন। একজন শফিক না, আরো অনেক শফিক আছে। এবং আমি অন্তত দেখেছি গত কয়েক বছরে অনেক সৎ রাজনীতিবিদ ছিলেন, এখনো আছেন। এমন সৎ রাজনীতিবিদ ছিলেন যারা অনেকটা বিনা চিকিৎসায় মারা গিয়েছে। আমার চট্টগ্রাম অঞ্চলের একজন রাজনীতিবিদ ছিলেন ইউসুফ সাহেব। উনি 1991-এ যখন আওয়ামী লীগের খুবই একটা মানে নির্বাচনের ফলাফলটা তেমন একটা ভালো হয় নাই, সেই নির্বাচন উনি জিতেছিলেন। ইউসুফ সাহেব শেষ দিন পর্যন্ত, কিছুদিন আগে মারা গিয়েছেন, অনেকটা আনকেয়ার্ড ফর, উইদাউট এনি চিকিৎসা। মাননীয় প্রধানমন্ত্রী এটা শোনার পরে দায়িত্ব দিয়েছিলেন আমারই ছাত্র কি বলে যে ইনফরমেশন মিনিস্টার হাসানকে গিয়ে এটা দেখাশোনা, কিন্তু ইট ওয়াজ টু লেট। সৎ রাজনীতিবিদ এই 350 জন মহিলা সংসদ সদস্য সহ আছেন অনেকে। কিন্তু আমাদের রাজনীতিতে যে গলতটি হয়েছে, এটা জিয়া রহমানই শুরু করেছিলেন।
যে লেটারাল এন্ট্রি ইনটু পলিটিক্স, আপনি বঙ্গবন্ধুর সময় যারা রাজনীতি করেছেন দেখবেন যে তারা একেবারে গ্রাউন্ড লেভেল থেকে, তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন। তারা সাধারণ মানুষের সুখ দুঃখের ভাগী হয়েছেন বা দেখেছেন তাদেরকে। এখন সেই দিন আর নাই। আমার এলাকায় একজন এমপি আছেন, শুনেছি, জানি না উনি কে, কারণ ওনার সাথে রাজনীতির তেমন কোনো সম্পর্ক ছিল না, রাজনীতির তেমন কোনো সম্পর্ক ছিল না। আবার এমন আমলাও আছেন যারা এখন ওই বৃদ্ধাশ্রমে থাকেন, আজীবন সৎ ছিলেন। সো ইট ইজ নট পয়েন্টিং ফিগার শুধু আমলাদের প্রতি না, এটা একটা সামষ্টিক অর্থে দেখতে হবে। সমাজটা হয়ে গিয়েছে দুর্নীতিগ্রস্ত। যে যত বেশি দুর্নীতি করতে পারে একটা শ্রেণীতে তার কি বলে যে অবস্থানটা অনেক রমরমা হয়ে যায়। বেগমপাড়া নিয়ে যে কথা হচ্ছে, কানাডায় বেগমপাড়া শব্দটা এসছে আসলে ভারতীয় নাগরিকরা যারা মধ্যপ্রাচ্য চাকরি করেন তাদের পরিবারকে কানাডায় নিয়ে গিয়ে রাখেন নিরাপত্তার জন্য, এবং তারা সময় পেলে সেখানে যান। ওরা ওখান থেকে বেগমপাড়া শব্দটা এসে, এটার কোনো লিগ্যাল অস্তিত্ব নাই। কিন্তু এখন বাংলাদেশিরা গিয়ে এই বেগমপাড়াকে, যখন ভারতীয়রা ছিল এটা নিয়ে আমরা কেউ কিছু বলতাম না, কিন্তু এখন কানাডার প্রত্যেকটা প্রভিন্সে ওই যেটা বলেছে যে সেলিম সামাদ ঘন্টা হিসেবে কাজ করছে, আর ওনারা কোনো কাজকর্ম নাই, আলিশান বাড়ি, এসইউভি গাড়ি, আর যা যা আছে সবকিছু আছে, এবং রিটায়ার করার পরে এরা কেউ কিন্তু আর দেশে থাকে না, কেউ কিন্তু দেশে থাকে না। রিটায়ার করার আগেই অনেকে চলে গিয়ে ওখান থেকে অফিস করেন। ঢাকার একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি তৃতীয় মেয়াদে কি বলে যে অ্যাপয়েন্টেড হয়ে কাউকে দায়িত্ব না দিয়ে আমেরিকায় চলে গিয়েছে। সেখান থেকে তিনি আমরা যেভাবে কথা বলতেছি সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বটাও নাকি পালন করতেছে। এমন ঘটনা তো ঘটছে। যারা এখান পান, আনফরচুনেটলি উই লস্ট কন্ট্যাক্ট উইথ হিম, ভালো বলতে পারবো। এরা পার পেয়ে যায় কিভাবে? তার কারণ হচ্ছে মামলা দুদক করুক আর যারা করুক, মামলা করতে গেলে একটা চার্জশিট দরকার হয়। কিন্তু যারা ইনভেস্টিগেশন করে, পুলিশ বলি আর যারা ইনভেস্টিগেটিং অথরিটি আছে, দুদক বলি, চার্জশিটের মধ্যে যত গলত থাকে যাতে ওই লোকটা পার পেয়ে যায়। বেনিফিট অফ ডাউট, আইনে একটা কথা আছে, 10 জন চোর বাটপার খালাস পেয়ে যাক, কিন্তু একজনও যিনি কি বলে যে নিরাপরাধ যেন শাস্তি না পায়। ওই অ্যানালজিতে, ওই ম্যাক্সিমে এরাও ছাড়া পেয়ে যায়। সুতরাং আমরা শুধু দুর্নীতির কথা যখন বলি, আজকে একটা পত্রিকা, জাতীয় দৈনিকে একটি বড় মাপের বিশ্ববিদ্যালয় নিয়ে কথা হয়েছে। এটা প্রায় হয়, কিন্তু কাজের কাজ তো কিছুই হয় না। কারণ the people who runs that institution are very powerful, খুবই শক্তিশালী, এবং কিছু হবে না। মাঝখানে যে সাংবাদিক ওই সংবাদটা করেছেন তাকে বিপদে পড়তে হতে পারে, বা অন্য কাউকে বিপদে পড়তে হতে পারে। সুতরাং এটাকে বন্ধ করতে হলে, দুর্নীতি কোনো দেশেই বন্ধ হয় না, হবে না। ইট ইজ ম্যাটার যে আপনার কতটুকু দুর্নীতি, এতটুকু দুর্নীতি না এতটুকু দুর্নীতি। আমাদের হচ্ছে এখন অনেকটা লাগাম ছাড়া হয়ে গেছে। এটা করতে গেলে প্রত্যেক মানুষকে অ্যাকাউন্টেবল করতে হবে, তার সম্পদের হিসাব নিতে হবে। একজন ড্রাইভারের তো ঢাকা শহরে 5টা বাড়ি, মাল্টি স্টোরি বিল্ডিং থাকতে পারে না, আছে তো। এটা তো যখন করছিল তখনও তো সে ড্রাইভার ছিল, যখন করা শেষ হয়েছে তখনও সে ড্রাইভার। কারা অনুমোদন দিল? রাজুকে বুকে হাত দিয়ে বলতে পারবে না, খুব বেশি মানুষ নাই বুকে হাত দিয়ে বলা আমি সৎ আছি। তারাই তো প্ল্যান পাস করে, তারাই তো সরকারি জমি অ্যালটমেন্ট দেয়,
কাজটি তো আমলারা করে, এই কাজটি তো রাজনীতিবিদরা করে না। আবার অন্যদিকে ওটাও সত্য যে রাজনীতিবিদরা তাদের এলাকায় সবাই তো আর শফিকুর রহমান না, সবাই তো আর ইউসুফ না। ওই রাজনীতিবিদরা আবার নিজেরা এলাকায় গিয়েও এর সাথে গা মিলায়, তার সাথে হাত মেলায়। সুতরাং সমাজকে বঙ্গবন্ধুর, যদি আমার কাছে আমার বঙ্গবন্ধুর বক্তৃতার অনেকগুলো বই আছে, আমার লেখার জন্য আমার দরকার হয়, কথা বলার জন্য দরকার হয়। আপনি সম্ভবত একটা বক্তৃতা খুঁজে পাবেন না যেখানে তিনি দুর্নীতি শব্দটাকে অসংখ্যবার বলেন নাই। বলে যে পাকিস্তান সবকিছু নিয়ে গেছে, আমার জন্য কিছু দুর্নীতিবাজ মানুষ রেখে গিয়েছে। মানুষ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। আমার চারপাশে সব চাটার দল। 50 বছর আগের কথা বলছি, তখন আমাদের ইকোনমিক সাইজ ছিল এত ছোট। বাংলাদেশের প্রথম বাজেট ছিল 876 কোটি টাকা। এইবার বাজেট হয়েছে সম্ভবত মেবি রং 6 লক্ষ কোটি টাকা or something like that। বাজেট যত বৃদ্ধি হচ্ছে, মানি ফ্লো যত বৃদ্ধি হচ্ছে, আমরা, এটা আমার কথা না, আমাদের ডক্টর ফরাসউদ্দিন ফরাস ভাইয়ের কথা, যে বাংলাদেশ যাত্রা শুরু উনি বঙ্গবন্ধু এপিএস ছিলেন, $18 কোন একটা ব্যাংকের ভল্টে খুঁজে পেয়েছিলেন। সেই বাংলাদেশ এখন $46-47 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এবং খেটে খাওয়া মানুষের পাঠানো টাকা। সেই টাকাকে তছনছ করা হচ্ছে, সেই টাকাতে অপচয় করা হচ্ছে, সেই টাকা দিয়ে দুর্নীতি করা হচ্ছে যারা দেশটাকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছে। আমলা থাকবে, আমরা ছাড়া কোনো দেশ চলবে না, কিন্তু আমলাতন্ত্র আমরা চাই না। আমলাতন্ত্র কোনো রাষ্ট্রের জন্য, কোনো দেশের জন্য, কোনো সরকারের জন্য কখনো ভালো বয়ে এনেছে কিছু। এটা এমনকি চীনে, একটা কমিউনিস্ট কান্ট্রি, মাও সেতুং এর সময় উনি আমলাতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন। সোভিয়েত ইউনিয়নের পতন হলো কেন? তার প্রধান কারণ হচ্ছে এই অতিমাত্রায় আমলাতান্ত্রিক একটা স্টেট তৈরি হয়ে গিয়েছে। আমাদেরকে শিক্ষা নিতে হলে খুব বেশি দূরে যেতে হবে। আমাদের একজন মন্ত্রী বলেছেন ফেরাউনের আমলে আমরা ছিল, আমরা ফেরাউনের আমলে যেতে হবে না। আপনি রাশিয়ার ইতিহাস পড়েন, আপনি চীনের ইতিহাস পড়েন, আপনি পাকিস্তানের ইতিহাস পড়েন। আমরা থাকবে, কিন্তু জনপ্রতিনিধিরাও থাকবেন, কিন্তু তাদের মধ্যে ওই নৈতিকতাটা থাকতে হবে যে আমি যাদের টাকায় চলি তারা হচ্ছে জনগণ। I am accountable to the people of the country. This is a People's Republic of Bangladesh. এটি কি বলে যে একটা প্রজাতন্ত্র, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখি, তাহলে হয়তো কিছুটা হলেও লাগাম টানা যাবে। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর উপরে দোষ, মানে দায়িত্ব দিয়ে বসে থাকলে হবে না। তিনি যে একজন মানুষ, কত আর করবেন তিনি? কোথায় নিয়ে গেছেন গত 12 বছরে বাংলাদেশকে তিনি? এটা চিন্তা করেন। দুর্নীতিটাকে আপনি পাশে রাখেন, কিন্তু এই দুর্নীতিটা যদি এর মধ্যে না ঢুকতো তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াতো? আমি বলেছি দুর্নীতি না হলে বাংলাদেশের জিডিপি অ্যাভারেজ প্রতি বছর 2% করে বাড়ত, মিনিমাম 2% করে। সেটা দুর্নীতি খেয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে জনাব সেলিম সামাদের কাছে। যদিও বাংলাদেশের আমলাতন্ত্রের অফিসারদের বড় একটি অংশ গ্রামীণ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা, কিন্তু তারপরও তারা সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীর প্রতি তাদের দায়িত্ব আশানুরূপভাবে পালন করতে পারছেন বলে মনে হচ্ছে না। বলা হয় যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, অর্থাৎ এর দ্বারা একটা এলিটিজমের একটা ছাপ তাদের মধ্যে ঢুকে পড়েছে। প্রশাসনকে গণমুখী করার জন্য এবং তাদের দুর্নীতিমুক্ত করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সরকারের পক্ষ থেকে? জি, আনমিউট করেন প্লিজ। আনমিউট হচ্ছে না? হয়েছে।
হয়নি। আচ্ছা আমি দেখি। হয়েছে, হ্যাঁ, হয়েছে। জি, বলেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। সেটা হলো যে কি করা উচিত, কি করা উচিত। এখন কথা হলো যে আমার কথায় তো এটাতে কোনো পরিবর্তন আসবে না। এই 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 আমি এই মানে আপনি যে স্ট্যাটাসের কথা বলছেন, যে সিচুয়েশনের কথা বলছেন, আমার পরামর্শ তো এরা শুনবে না। এরা তো শুনবে হলো কি যারা যে ক্ষমতাবান। আপনি কিছুক্ষণ আগে আমি ওখান থেকে একটু করি, একটু পিছনে যাই, আপনি একটা কথা বলেছিলেন যে যারা সামনের বেঞ্চে বসে তারা নাকি আমলা হয়, আর যারা পিছনের বেঞ্চে বসে তারা রাজনীতিতে যায়। কথাটা কিন্তু ঠিক না। আপনি যদি 68-এর আপনি যদি ছাত্রলীগের দিকে তাকান, প্রত্যেকটা ছাত্রলীগের তখন নেতা তারা কিন্তু যারা নিউক্লিয়াসে ছিল প্রত্যেকে কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়া, প্রত্যেকে, একটা একজনও পাইবেন না থার্ড ক্লাস পাওয়া। আমি ছাত্রলীগের কথা বলবো। এইভাবে যদি আপনি ছাত্র ইউনিয়নের দিকে তাকান, মানে বাম সবাই কিন্তু আউটস্ট্যান্ডিংলি তারা ব্রিলিয়েন্ট। আপনি মুজাহিদুল সেলিমের নাম বলা মানে আমি একটা এক্সাম্পল হিসেবে, আপনি যদি মোহাম্মদ আরিফের নাম বলেন, সিরাজুল আলম খান বলেন, আপনি এমন কোনো লোককে খুঁজে পাবেন না যে যারা আউটস্ট্যান্ডিং ব্রিলিয়েন্ট নয় সেই সময়। হ্যাঁ, এখন এখন সেই জিনিসটা অ্যাবসেন্ট, এটা বলতে পারেন। এখন আপনি বলতে পারেন যে আর ব্যাক বেঞ্চার, ওরা ব্যাক বেঞ্চারও না, প্রফেসর মান্নান সাহেব ভালো করতে পারে, ওরা ক্লাসও করে না। ওনারা বছর পর বছর মাসের পর মাস ক্লাস করে না, কি করে যায় মানে এখন একটু ডিফিকাল্ট হয় সেমিস্টার টেমিস্টারের কারণে, কিন্তু আদারওয়াইজ কিন্তু আগে কিন্তু তারা 6-9 করে তারা মোটামুটি পার পেয়ে যেত, তারপর একটা জায়গায় যে আটকে যেত। যাই হোক, আপনারা ইট ইজ ট্রু দ্যাট, হ্যাঁ এটা সত্যি কথা যে আমারও যেমন শিক্ষকরা তারাও কিন্তু খুব মধ্যবিত্ত, তারা অবশ্য গ্রামের থেকে এসছে, গ্রামের এবং অজপাড়া গ্রামে প্রচুর মাইল হেঁটে হেঁটে তারা সেই সময় স্কুলে লেখাপড়া করেছেন, পরে যাই হোক ঢাকায় পড়াশোনা করেছেন এবং আমাদের শিক্ষক হয়েছেন। তারা কিন্তু গ্রামের কথা তারা বলতেন, গ্রামের পরিবর্তনের কথা বলতেন। পরিবর্তন মানে কিভাবে পরিবর্তন করতে হবে। আপনি এটা কিন্তু একটা জিনিস, সেটা হলো যে আপনাকে এই সরকারের প্রথম দায়িত্ব হলো মানুষদেরকে কনফিডেন্স আনা। ওনার এই সরকারে কিন্তু মানুষকে ভয় পায়, এই মানুষকে এনিমি মনে করে, এবং তাদেরকে কিভাবে দমন নিপীড়ন করবো তার জন্য বিভিন্ন রকম আইন তৈরি করেছে, নতুন আইন করেছে। তাদেরকে কিভাবে টুটি চেপে ধরতে হবে, কথা বলতে পারবে না, কোনো ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবে না, এই কথা বলতে পারবে না, মাস্ক নিয়ে কথা বলতে পারবে না, মাস্ক যতই খারাপ দেওয়া হোক দিতে বলতে পারবে না, এইসব। আপনি স্বাভাবিকভাবে যে আপনি যে জনগণের যদি অংশগ্রহণের ডেভেলপমেন্টের উন্নয়নে যদি আপনি যদি জনগণের অংশগ্রহণ না করান, আপনার ওটার কিন্তু মালিকানা আপনি ওই আমলা হোক আর পলিটিশিয়ান হোক এরা কোনো খবরদারি করতে পারত না। আপনি যে বাঁধ যদি কোনো কারণে যদি একটা রাস্তা, যে কোনো উন্নয়নের কাজ, একটা ব্রিজ যদি ওখানকার স্থানীয় লোকদেরকে যদি সম্পৃক্ত করে, বাবা এই ব্রিজটা হলে তোমাকে লাভ হবে, এই রাস্তাটা হলে তোমাদের লাভ, তোমরা এটা ইয়ে করো, পার্টিসিপেট করো, ওরা কিন্তু দেখবেন যে চমৎকার একটা রুট তৈরি করে দিবে যে রাস্তাটা এইভাবে তৈরি করা উচিত, এইভাবে যাওয়া উচিত, তাহলে আমরা অমুক ঘাটটাও আমরা পাবো, অমুক বাজারটাও আমরা পাবো, অনেক ঘাটটা আমরা পাবো, মানে এইভাবে কিন্তু ওরা প্ল্যান করতে হবে। আপনি এরকম বহু বাংলাদেশের রাস্তা হয়েছে যে রাস্তা কিন্তু একটা জায়গায় হঠাৎ করে শেষ হয়ে গেছে। এটা প্রথমে একবার সিরিজ করেছে, আমি অন্য পত্রিকা খেয়াল করি নাই, থাকতে পারে। প্রথম এরকম বহু রিপোর্ট করেছে যে রাস্তা একটা বিশাল রাস্তা, মানে 60 ফুট রাস্তা হঠাৎ করে এক জায়গা থেমে গেছে। ঢাকা শহরের মধ্যেই আছে 60 ফুট রাস্তা থেমে গেছে। একাধিক রাস্তা আছে, চমৎকার রাস্তা, রাস্তায় হঠাৎ যাবেন তো গাড়ি আর মানে টার্ন নিতে পারে না, মানে এত চিপা হয়ে গেছে। কারণ আপনি কাউকে ওই উন্নয়নের জন্য প্রথম কথা হলো যে আপনাকে অংশগ্রহণের মানে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে, ইট ইজ 1 নম্বর। 2 নম্বর হলো আপনাকে ট্রান্সপারেন্সি, আপনাকে স্বচ্ছতা, আপনাকে এটা এনশিওর করতে হবে একটা সার্টেন লেভেলে, যে জিনিসটা আপনার সাংঘাতিক অ্যাবসেন্ট এখন রাইট নাও। এই যে কোভিড এই প্যান্ডেমিকের সময় আপনি কোনো রকম কোনো হেলথ কেয়ারের কোনো তথ্য আপনি কিন্তু আপনি অনলাইনে পাবেন না, আপনি কোথাও পাবেন না, দিবে না তারা। এই সরকারের কিন্তু কোনো এই সরকারের বিশেষ করে এই প্যান্ডেমিকে বড় একটা সমস্যা যে আমলারা কিভাবে যে এই পুরো প্যান্ডেমিকের ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, এবং এই ম্যানেজমেন্টে তারা কি ধরনের তারা এটাকে তারা মিসম্যানেজমেন্ট করেছেন।
তাতেই বোঝা যায় যে আপনি যদি স্বচ্ছতা না থাকে, স্বচ্ছতা থাকতো তাহলে কিন্তু আমরা জিজ্ঞেস করতে পারবো। এবং আমাদেরকে আপনাকে অবশ্যই অবশ্যই পার্লামেন্টের ইয়েতে আনতে হবে, তার তার কি বলে ওই জব দিতে আনতে হবে আন্ডার দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের যে কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটির ইয়েতে আনতে হবে। এরকম সহজ কোনো কথা। আমি কোন দেশ করেছে কোন দেশ পারে নাই সেগুলো আমার কোনো আলোচনা নাই। আমার আলোচনা হলো বাংলাদেশকে নিয়ে। যেটা স্টার্ট, আমরা একটা এক্সাম্পল করি। প্রফেসর মান্নান সাহেব বললেন যে বাংলাদেশ অনেক কিছু করেছেন এই বিশেষ করে শেখ হাসিনা সরকারের সময়, যেটা বিভিন্ন দেশে তার ইয়ে পেয়েছেন, বাহবা পেয়েছেন, উনি প্রশংসিত হয়েছেন। তো এখন কথা হচ্ছে কে করেছেন কে করে নাই, অন্য দেশ করে নাই আমি এটা করবো না, গ্রহণ দিব না, আমরা কিন্তু ভূমিহীনদেরকে বা যারা আশ্রয়হীন তাদেরকে আমরা জায়গা দেবো না, তা তো না। কথা হলো যে আপনাকে এখান থেকে আনতে হবে, আপনাকে কিন্তু এই আমলাদেরকে অবশ্যই অবশ্যই পার্লামেন্টে আনতে হবে, পার্লামেন্টে জব দিতে আনতে হবে। দে হ্যাভ টু কাম টু দ্য পার্লামেন্ট, পার্লামেন্টে জব দিতে হবে। আপনার যে দেশে আছেন ফিনল্যান্ডে, আপনার কিন্তু সম্ভব না। তারা কিন্তু আমরা ইজ অ্যাকাউন্টেবল টু দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, সেখানেই কিন্তু একটা বিশাল একটা স্ট্যান্ডিং কমিটি করাই হয়েছে কিন্তু একটা ডেমোক্রেটিক সিস্টেমে, যে যেখানে যেখানে সবাই জব দিতে করবে, সেই জিনিসটা নাই। প্লাস হলো ট্রান্সপারেন্সির অভাবটা, আপনি কোনো জিনিস কোনো তথ্য আপনি পাবেন না। আপনি আরটিআই করা হয়েছে, আমরা যেহেতু আরটিআই নিয়ে করি, কাজ করি, অনেকেই আরটিআই ইয়ে করেন, আরটিআই দিয়ে আপনি কোনো কিছু আপনি কোনো জবাব তো পাবেন না। আপনি কোনো প্রশ্ন করেন ইয়ে করেন, যেহেতু কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, যেহেতু ওই কমিশনের আমাদের এই খুবই ঘনিষ্ঠজন প্রফেসর গোলাম রহমান সাহেব বহু বছর ছিলেন দায়িত্বে, চিফ কমিশনার, তার থেকে এটা শুনতাম যে তাদেরকে আপনি বাধ্য করতে পারবেন না, আরটিআই বাধ্য করতে পারবে না যে তথ্য তোমাকে দিতে হবে এই আমরাদেরকে। আপনাকে আরটিআইকে আরো জোরদার করতে হবে। এটা ওই দুদকের মতন কমিশন টমিশন বানায় হবে না। আপনাকে ওখানে দায়িত্ব দিতে, আপনাকে প্রেস কমিশনে করছেন, প্রেস কাউন্সিলে করেছেন, আপনি বহু কিছু করেছেন, আছে নাম কম আসছে, এটা সব পেপার টুথলেস টাইগার বা কাগজে বাঘ যেটাকে বাংলায় বলে। আপনাকে এই কয়েকটা জিনিস আপনি যদি আংশিকও যদি করতে পারেন, বিশাল একটাই হবে। আপনার জিডিপির কথা বললো, অসাধারণ কিন্তু জিডিপি গ্রোথ হতো যদি এই লুটপাটগুলো আপনি বন্ধ করতে পারতেন। এরকম বহু ব্রিজ, বঙ্গবন্ধু অথবা পদ্মা ব্রিজ হয়তো বা ওইটা লুটপাটে যে টাকাগুলো বিদেশে চলে গেছে, পাচার হয়েছে, যেসব এরা বিভিন্ন বেগম বাজারে নিয়ে গেছেন, বা ওই যে দুবাইতে বা ওই মালয়েশিয়াতে যারা বাড়িঘর কিনেছেন, এখন সাইপ্রাসে তারা যাওয়া শুরু করছেন। আর আপনি খালি কানাডা থেকে তাকালে হবে না, তারা নিউজিল্যান্ডে গেছে, তারা অস্ট্রেলিয়ায় গেছে, তারা তো এগুলোর কিন্তু ব্যাপকভাবে কিন্তু ওখানকার মানে তারা বাংলাদেশে থাকেন আমলারা এবং রাজনৈতিক নেতারা, প্রচুর ডাক্তার আমি জানি তারা ঢাকায় থাকেন, তাদের ফ্যামিলি হলো ওখানে। কি হচ্ছে, বাচ্চাদের পড়াশোনাকে এখানে হচ্ছে না, আমার হয় নাই, প্রফেসর মান্নান সাহেবের হয় নাই, দপ্তরি সাহেবের কথা আমি জানি না। আমরা তো এখানেই পড়াশোনা করছি, আপনার প্রথমত আমরা মেধাবী না তাদের মতো। কিন্তু কথা হলো যে আপনাকে তারা এখানে বেশিরভাগ ছেলে মেয়েদের লেখাপড়া কথা বলে। এবং আরেকটা জিনিস হলো, আমি একটা ছোট্ট কথা বলে আমি শেষ করতে চাই। আপনি কিন্তু খেয়াল করেন যে বাংলাদেশটাকে আপনারা বলতেছেন একটা অসাধারণ একটা চমৎকার দেশ, গর্ব করে যারা প্রবাসে থাকে তারা সাংঘাতিক, তাদের বুক কান্দা ওঠে বাংলাদেশের জন্য। তো তুমি তো ইমিগ্রেশন নিয়ে তুমি এই দেশে আসছে কেন? একটা আমেরিকান, একটা অস্ট্রেলিয়ান, একটা নিউজিল্যান্ডার, এমনকি এটা একটা মিডল ইস্টের অথবা ইউরোপিয়ান, তারা তো বাংলাদেশ ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশে আসবে না। ম্যারেজ একটা 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 কারণ থাকতে পারে তারা বাংলাদেশে আসার, এছাড়া কিন্তু আর কোনো কারণ পাবে না। বাংলাদেশ একটা অসাধারণ দেশ, একটা স্বপ্নের দেশ, একটা সোনার বাংলা। আমরা ওইখানে যে ওই দেশটাকে আমরা যেখানে যে অনেক মানে খুঁটি গাড়ি বা ওখানে একটা আমরা বসতি স্থাপন করি, তা কিন্তু করবে না। আপনার প্রতি বছর এখনকার করোনার কারণে প্রত্যেকটা ফ্লাইট এখন তো মানে ফ্লাইট কমে গেছে, ইমিগ্রেশনের অনেক হচ্ছে, কাগজপত্র তারা পাচ্ছে না, এটাও সেটা নেই। আপনি এটা খোলার আগ পর্যন্ত প্রতিদিন অ্যাভারেজ অ্যাকর্ডিং টু ওই যে মাইগ্রেশন যারা কাজ করে তারা বলতেছে প্রতিদিন 2000 লোক ইমিগ্রেশন নিয়ে চলে যেত। 2000 লোক, 2000 পার ডে।
জি আমরা অপেক্ষা করছি জনাব সালিম সামাদ যদি আমাদের মাঝে ফেরত আসেন। উনি সাউন্ড দেখতে পাচ্ছি না, ওনার ভিডিও দেখতে পাচ্ছি না, কিছুক্ষণ ওয়েট করব। তো মনে হচ্ছে যে আমরা তার সাথে কানেকশন হারিয়ে ফেলেছি বা সাউন্ড হারিয়ে ফেলেছি। সুতরাং সরি আমি বলেন, জি বলেন, জি বলেন। সরি আমার জি আমার ভিডিওটা তো অন হচ্ছে না। আচ্ছা আচ্ছা আপনি তাহলে জি আচ্ছা ওকে সরি। সেটা হলো যে শেষ কথা হলো যে আমি তো কথাটা আমি বলেই ফেলেছি। সেটা হলো যে আপনাকে এগুলোকে যে একটা ইলেকটেড গভর্নমেন্টের একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের দায়িত্ব যে এই দেশে ট্রান্সপারেন্সি এবং গুড গভর্নেন্স এস্টাবলিশ করা। আমাদেরকে পার্লামেন্টের জবাব দিতে করতে হবে এবং আপনি যত আপনি ট্রান্সপারেন্সি হবেন। সিম্পল একটা কথা, প্রফেসর মান্নান সাহেব চমৎকারভাবে কথা বলেন, অসাধারণ লেখেন, এগুলো ছোটোখাটো জিনিস উনি লেখার মধ্যে লিখেছেন। যেমন একসময় কিন্তু এই সামান্য ফর্ম, সিম্পল ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, ট্রেড লাইসেন্স হোক আর ওই যে গাড়ির ড্রাইভিং লাইসেন্স হোক আর যাই কিছু হোক, আগে 100 টাকা না দিলে ফর্ম পাওয়া যেত না। এখন কিন্তু আপনি পয়সা 5 টাকাও এখন দিতে হয় না। আপনি জাস্ট অনলাইন থেকে ডাউনলোড করেন, করে আপনি পাসপোর্টের ফর এক্সাম্পল পাসপোর্টের ফর্ম আনতে তখন আমরা 500 টাকা দিয়েছি, অনেকে 200 টাকা দিয়ে সই করে। এই যে এগুলো কিন্তু একটা সিম্পল একটা জায়গাটা হলো যে ট্রান্সপারেন্সি, যে না ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিবডি টু গেট এ ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম। আপনার সেই অ্যাপ্লিকেশন ফর্ম আপনার এখন জিডি এখন করা যায় হলো অনলাইনে। আপনি প্রবাসী আছেন, আপনার মুজিবুর রহমান দফতরি, আপনার ফিনল্যান্ডে আছেন, আপনি শুনলেন আপনার এখানে বাংলাদেশে আপনার ভাই বা ব্রাদার বা সামবডি, আপনার কোনো আত্মীয়, নিকট আত্মীয় বা আপনার গার্জিয়ানের প্যারেন্টের কোনো সমস্যা হয়েছে, আপনি ঘরে বসে কিন্তু অনলাইনে জিডি করতে পারেন। অনলাইনে এখন আপনার ফোন নাম্বার আছে, ইউ ক্যান কল দ্যাট নাম্বার, এবং তারা আপনাকে করবে। আমার কথা হলো যে আপনি যত খুলবেন তত আপনি কিন্তু এগুলো এনশিওর করতে পারবেন, তত কিন্তু দুর্নীতি কমাতে পারবেন। দুর্নীতির এটা সত্যি কথা, আমি প্রফেসর মান্নান সাহেবের সাথে একমত। আপনি মানে আমি যেহেতু উত্তর আমেরিকা ছিলাম, পড়াশোনা করতে ছিলাম 2 বার, আবার মাঝখানে এক্সাইলে থাকতে হয়েছে। হ্যাঁ ওখানেও আমি দেখেছি, ওখানকার মিডিয়া পত্রিকায় প্রথম পাতার দুর্নীতি নিয়ে, ওখানে আমলা বলেন, পুলিশ বলেন, পলিটিশিয়ান বলেন। আমি যখন যেই বছরে আমি ক্যানাডা গেলাম সেই বছরে ক্যানাডার প্রাইম মিনিস্টার চাকরি চলে গেল দুর্নীতির কারণে। আর যদি বা তারা অবশ্য অনেকে অনেক কিছু বলেন, দুর্নীতির কারণে প্রাইম মিনিস্টার, এবং সে কিন্তু রাজনীতি করার অযোগ্য হয়ে গেল, মানে ইলেকশন করতে পারবে না, উনি অযোগ্য হয়ে গেলেন, এটা চোখের সামনে ইন ক্যানাডা। তো সেই আপনার কথা হচ্ছে যে আপনারা যদি একটা জায়গায় যদি করেন স্বাভাবিকভাবে, তাই বলে পলিটিশিয়ানের ওখানে চুরি করেন তা না। ক্যানাডাতে তারপরেও কিন্তু দল ছুট হয় টাকা পয়সার লোভে, এটা পত্রিকা ছাপা হয়, ওদেরও চামড়া হয়তো মোটা। এটা কথা হলো যে এটা পুলিশকে ওখানে ওপেনলি পুলিশের ওখানে একটা কমিশন আছে, কমিশনে কাকতালীয়ভাবে একজন ইন্ডিয়ান বন্ড একজন ক্যানাডিয়ান ওঠার কমিশনার ছিলেন পুলিশের, ওখানে যত অভাব অভিযোগের যেখানে একটা কমিশন ছিল, সেই কমিশনের একজন পার্লামেন্ট জানতে চেয়েছে কি কারণে অভিযোগগুলো এখন আসে। তো সেই অভিযোগগুলো দিতে গিয়ে সে বিশাল এক তালিকা যে পুলিশরা কিভাবে মানে ওই বিভিন্ন মানুষকে মানে র্যানসাম মানে আপনার মানুষ আটকে গুম করে তার থেকে টাকা আদায় করে তারপর তাকে ছেড়েছে। আমার কথা হলো যে হ্যাঁ হয়েছে, কিন্তু এখন কথা হলো যে ওখানে সংখ্যা কত, এখানে সংখ্যা কত। আপনি যদি ডলার্সে কনভার্ট করেন এটার অ্যামাউন্টটা অনেক বেশি হবে। আপনি যদি সারা বছর ইনসিডেন্ট দেখেন, ইনসিডেন্ট ইজ ভেরি নেগলিজিবল। এবং ওদের দেশে তো গণমাধ্যমে তো কিছু লেখার কিছু নাই, ওই তখন এইসব হয়, তখনই গণমাধ্যম খুব সরগরম হয়ে যায়, বিশেষ করে নর্থ আমেরিকাতে সামান্য। এবং মিডিয়া কিন্তু আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে আপনি যদি সামান্যতম আপনি মানে করেন, বেয়াদবি করেন জনগণের সাথে, সামান্যতম যদি আপনি ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি সামান্য যদি ওরা করে, আপনাকে মিডিয়া আপনাকে তছনছ করে ফেলবে, আপনার লাইফ হেল্প করে ফেলবে। আপনার বাড়ির সামনে দেখবেন যে 10টা ক্যামেরা, আপনার ঘুমতে উঠলেন আপনার বাড়ির সামনে 10টা ক্যামেরা বসে আছে, ওইটাই দেখাচ্ছে যে আপনি ঘর থেকে বেরোচ্ছেন, গাড়ি নিয়ে কর্মস্থলে যাচ্ছেন। আমার কথা হলো যে আপনাকে এইরকম আপনার আসতে হবে। আমাদের দেশে এই অনেক কিছুই সম্ভব হচ্ছে, অনেক কিছু মেজরিটি যে সম্ভব হচ্ছে না দুর্নীতি।
এই দুর্নীতি যদি সত্যি করতে পারতো, প্রত্যেকটা গৃহহীন মানুষকে শুধু বাড়ি নয়, তাদেরকে মাসে মাসোয়ারা দেওয়া সম্ভব ছিল, তাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিস সরকার প্রতি মাসে কিনে দিতে পারত, কিন্তু করতে পারছেন না, কারণ দুর্নীতির কারণে আপনার মেজরিটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব সেলিম সামাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, যেটা আগেই বললাম, আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের বিশেষ অতিথিদের। তারা হচ্ছেন অধ্যাপক আব্দুল মান্নান, তিনি ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ ইউল্যাবের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সাবেক ভাইস চ্যান্সেলর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জি, তারপর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জনাব সেলিম সামাদকে, তিনি অনুসন্ধানী রিপোর্টার এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর বাংলাদেশ প্রতিনিধি। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য জনাব সেলিম সামাদ। এছাড়া আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে জনাব জেদাই খান পান্নার, তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের বারবার নির্বাচিত সদস্য। ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, যদিও উনি এই মুহূর্তে এখানে নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ব্রিটিশ বাংলা নিউজ টিভির লন্ডন স্টুডিও থেকে আমি ডক্টর মজিবুর দফতরি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। শুভরাত্রি।